আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো। যেহেতু আজান দিচ্ছে, আমি একটু আজানের বিরতিতে যাচ্ছি, আর এর মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আজানের বিরতিতে যাচ্ছি। ওকে, যেহেতু আজান শেষ হয়ে গিয়েছে, তোমরা কথা বলতে পারি এখন। আচ্ছা, আজান, আচ্ছা তোমরা যুক্ত হও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, ঠিক আছে? যুক্ত হতে থাকো, তোমাদের ফ্রেন্ডকে মেনশন করো। আর তোমরা অনেকে চাচ্ছিলে ভাই একটা বুক লিস্ট দেন। হ্যাঁ, বুক লিস্ট দিচ্ছি। জিকে মানে সাধারণ জ্ঞানের জন্য জিকে বিচিত্রা, ঠিক আছে? বিচিত্রা। আচ্ছা, প্রথমে ক্লাসের শুরুতে বুক লিস্ট নিয়ে কথা বলি, তারপর হচ্ছে কি আমরা মূল ক্লাসে যাব। তোমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমার সলভ করে দেওয়া আমার দায়িত্ব। তোমাদের বই কিনা নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, এবং তোমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি মূল ক্লাসে যাব, ঠিক আছে? আচ্ছা, সিনথিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম সিনথিয়া। তারপর জিনিয়া সালাম দিয়েছো, সাইফা সালাম দিয়েছো, খাইরুল জিজ্ঞেস করছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ খাইরুল, অনেক ভালো আছি। তারপর হচ্ছে কি আদাব ভাইয়া, ক্লাসের অপেক্ষা ছিলাম ভাইয়া, ক্লাস তো ঠিক মতো শুরু হয়ে গেছে। আমাদের এখানে সবচেয়ে মজার বিষয়, টাইমলি ক্লাস নেওয়া হবে, কোনো লেট হবে না। যখন বলবো তখনই ক্লাস শুরু হবে, ঠিক আছে? ওকে। আসমাল হোসনা আমাদের সাথে জয়েন করেছে। নাইম জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোমরা কি সবাই বই কিনছো? আচ্ছা, এখন তোমাদেরকে প্রথম একটা কথা বলছিলাম যে বই ছাড়াও তোমরা পারবা কেন। আমাদের গতকালকে সাজ্জাদ ভাই জিকে ক্লাসটা নিল না, সাধারণ জ্ঞানের যে ক্লাসটা নিল, বলো তো তোমাদের কাছে যার কাছে যে বই আছে, সাজ্জাদ ভাইয়ের যে জিকে ম্যাটেরিয়ালস দিচ্ছে, মানে যে পরিমাণ ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছে, কোথাও কি মানে একটা লেকচারে এত ইনফরমেশন আছে? নাই কিন্তু আসলে। সো আফরিন বলছে ভাই আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ আফরিন। ওকে, ভালো লাগার জন্য হচ্ছে ভাই আমি জিকের জন্য MP3 দিছি, এটা হবে না? হ্যাঁ হবে। এখন তোমাদের বই নিয়ে তোমাদের অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। দেখো, এখন বই আসলে বই চয়েসটা অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ভাই, বাংলার জন্য কোন বই কিনবা? বাংলার জন্য তুমি প্রথম পত্রের জন্য অভিযাত্রী কিনবা, অভিযাত্রী। কারণ প্রথম পত্রের জন্য অভিযাত্রী কিনলে পরে থেকে মুখস্থ অংশটা কিন্তু মিসিং হয়ে যায়। মুখস্থ অংশটা কি কিনবা? এটিএম। মানে বাংলার জন্য যদি কিনো, এই একটা সেট হতে পারে, অভিযাত্রী প্লাস এটিএম, ঠিক আছে? অথবা শুধু কি করবা, বাংলা বিচিত্রা পড়বা। তো ভার্সিটি অ্যাডমিশনের জন্য জয়কুলের বইয়ের উপর আসলে কোনো বই হয় না, তো জয়কুলের এই বইটা বাংলা বিচিত্রাতে দেখবো যে পরিমাণ MCQ দেওয়া আছে, জাস্ট ওই MCQ গুলো, এমসিকিউ
এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করে যাও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হুবহু এখান থেকে অনেক কমন পাবা, এই কথাটা মাথায় রাখবা। আর অভিযাত্রীতে দেখো বাংলা প্রথম পত্র ডেকোরেশন দেওয়া আছে, এখন তুমি চুজ করলে অভিযাত্রী কিনলে দুটো বই কিনতে হবে, অভিযাত্রী প্লাস এটিএম এই দুটো সেট কিনতে হবে, অথবা বাংলা বিচিত্রা একটা নিবা, মানে একটা বই নিলে হবে। আরেকটা হচ্ছে কি ইংরেজির জন্য কোনটা কিনবো। এখন ইংরেজির জন্য তুমি কি করবা, মাস্টার জাহাঙ্গীরের বইটা আছে না, মাস্টার জাহাঙ্গীর, ওই মাস্টার জাহাঙ্গীর বইটা সবাই পড়ে, মানে সার্বজনীন একটা বই। এখন ভার্সিটির জন্য ভাইয়া এটা তো সবাই পড়ে, শুধু ভার্সিটির জন্য কি কোনটা সবচেয়ে উপযোগী হবে? ভার্সিটির জন্য দেখো মাস্টার জাহাঙ্গীর, ইংলিশের জন্য সবাই বলে মাস্টার জাহাঙ্গীর পড়ো, হ্যাঁ আমিও সাজেস্ট করছি মাস্টার জাহাঙ্গীর পড়ো, ঠিক আছে। বাট তুমি যদি বলো না ভাই আমি ইংলিশ বিচিত্রা পড়ো, সেটাও পড়তে পারো, ইংলিশ বিচিত্রাও কিন্তু ভালো। বাট মাস্টার জাহাঙ্গীর যেটা কি সবকিছু টপিক হয়ে সাজানো আছে, ঠিক আছে, সাজানো আছে, এটা নিতে পারো। তো তুমি যদি মাস্টার জাহাঙ্গীর কিনো আর ইংলিশ বিচিত্রা কিনো, যে কোনো একটা কিনো, মানে এমন না তুমি এটাও কিনবা এটাও কিনবা, একাধিক বই পড়া দরকার নেই, বইয়ের ক্ষেত্রে একটা সেট ফলো করবা, ঠিক আছে। এখন হয় মাস্টার জাহাঙ্গীর কিনবা আর না হয় ইংলিশ বিচিত্রা কিনবা, কথা মনে রাখবা, ইংলিশ বিচিত্রা মাস্টার জাহাঙ্গীর দুইটা কিনবা, তখন কিন্তু তোমার জন্য খুব ফ্যাটফুল হয়ে যাবে। কারণ তখন মনে ভাইয়া আমার তো টাকা আছে নিয়ে নি, না নিবা না, কারণ তুমি এই বই থেকে এই টপিকটা পড়ছো, ওই বই থেকে এই টপিকটা পড়ছো, রিভিশন কোনটা দিবা, এটা দিবা না এটা দিবা, ঝামেলা কিন্তু। এখন ওইখানে যে এমসিকিউ গুলো আছে এইখানেও সেম এমসিকিউ গুলো আছে, ওটা একটা সেট, এটাও ভালো এটাও ভালো, এই দুটোর মধ্যে যেটা নিবা বেস্ট, ঠিক আছে। অভিযাত্রী টিম নাও অথবা বাংলা বিচিত্রা নাও, ঠিক আছে। তারপর দেখো মাস্টার জাহাঙ্গীর নিলেও আলহামদুলিল্লাহ চলবে, তোমার বই চেঞ্জ করার দরকার নেই, ওইটাই পড়ো। অথবা ইংলিশ বিচিত্রা নিলেও তোমার মাস্টার জাহাঙ্গীর কেনার দরকার নেই, বা দুটো বই কিনবা না। এখন জিকের জন্য আমার ব্যক্তিগত সাজেশন, এটা তোমরা বুঝতে পারবা কয়েকদিন পরে, যে জিকের জন্য জিকে বিচিত্রা বেস্ট ভার্সিটি অ্যাডমিশনের জন্য। এখন তোমার কাছে যদি থাকে, ধরো হচ্ছে খন্দকার জিকে আছে, কি আছে, খন্দকারের জিকে আছে, খন্দকার জিকে থাকলে পড়বে, ঠিক আছে, খন্দকার জিকে পড়ো, অথবা জুবাইর জিকে আছে কিনে ফেলছো, সমস্যা নাই ওইটা পড়ো। কিন্তু আমার মূল কথা আছে তোমার কাছে বেসিক একটা বই আসার সমস্যা নেই, খন্দকার জিকে থাকলে অথবা জুবাইর জিকে থাকুক যেটা থাকুক, এখন তোমার যে লস নাই, এটা আমি বড় পয়েন্টটা কি, তোমার যখন সাজ্জাদ ভাইয়া, তোমার সাজ্জাদ ভাই যে ম্যাটেরিয়ালস দিচ্ছে না, ওই ম্যাটেরিয়ালসের বাইরে আসলে কোনো বই লাগবে না জিকের জন্য। তারপরও তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বলতেছি যে ভাইয়া তুমি জিকে বিচিত্রাটা নিতে পারো, এটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। জিকে বিচিত্রা সবচেয়ে ভালো হবে। তুমি যদি খন্দকার কিনে ফেলো অথবা জুবাইর কিনে ফেলো, সমস্যা নাই, তুমি ওইটাই পড়ো, ঠিক আছে, বাট একটা বই পড়বা। হ্যাঁ স্যার বই ছাড়া আপনাদের পিডিএফ হবে না, 100% হবে, 100% হবে। কারণ গতকালকে সাজ্জাদ ভাইয়ের পিডিএফটা দেখছো না, তো এর থেকে বেশি ইনফরমেশন বাংলাদেশে কোথাও কোনো জায়গায় বইতে নাই, এটা তো মানে তুমি নিজেও বুঝবা, তোমার কাছে বই আছে না, বই খুলে দেখো, বা তোমার ফ্রেন্ডের কাছে বই খুলে দেখো, এত ইনফরমেশন খুলে দেওয়া আছে, এত সুন্দর করে সাজিয়ে কোথাও দেওয়া আছে, নাই লাগবে না। আমি তো আগে থেকে বলছি যে ভাইয়া তোমার এই বইটা লাগবে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের কিছু কমন বিষয় হচ্ছে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে, যারা ক্লাস পাচ্ছি না, যারা ক্লাস পাচ্ছ না তাদেরকে আমি বলি দেখো, ক্লাস কই পাওয়া যায়, যে ফিচার্ড অপশন আছে না, ওই ফিচার্ড অপশন আমি পিন করে রাখি ক্লাসগুলো। ফিচার্ড অপশনে গেলে দেখো, ফিচার্ড অপশনে গেলে সাজাদ ভাইয়ের ক্লাস, তারপর দেখো লাস্ট ক্লাস নিচ্ছে সাজাদ ভাই, তার আগে ক্লাস কে নিছে তোমার জুয়ার ভাইয়া, তার আগে কে নিছে আমি নিছি, তো তার আগে কিছু রুটিন দেওয়া ছিল, সব কিন্তু আমাদের মূল ক্লাস কিন্তু ফিচার্ড অপশনে দেওয়া আছে। এখন কেন পাও না, আসলে ক্লাসগুলো এরকম কেন হয়, এরকমটা হয় তোমার গ্রুপে, খেয়াল করো, তোমরা যারা নতুন তাদের জন্য বলতেছি, তোমরা যারা গ্রুপে যারা আসো সবাই একটু খেয়াল করো, এখানে একটা কথা লেখা আছে না মোস্ট রেলিভেন্ট, এর পাশে দেখো দুটো চিহ্ন দেওয়া আছে, তো এখানে ঠিক এই দেখো 3 ডট আছে না, 3 ডটের উপরে কিন্তু একটা চিহ্ন আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে ক্লিক করতে হবে, এই জায়গাটার মধ্যে 3 ডটের উপরেরটাতে, এখানে দেখো দেওয়া আছে কি মোস্ট রেলিভেন্ট, তারপর রিসেন্ট অ্যাক্টিভিটি আর নিউ পোস্ট। তোমাকে কি করতে হবে, প্রতিদিন যখনই গ্রুপটাতে ঢুকবা তখন নিউ পোস্ট দিবা, কি দিবা নিউ পোস্ট, এটা একবার দিলে হবে না, যখনই তুমি গ্রুপটাতে ঢুকবা তখন এরকম হবে। তখন আমি এখন লাইভে আসছি, এই লাইভটা তোমার চলে আসছে, তারপর আমার লাইভে কে নিয়েছিল সাজাদ ভাইয়ের ক্লাস, সাজাদ ভাইয়ের ক্লাস, এর সাজাদ ভাইয়ের ক্লাস আছে, জুবাইর ভাই বাংলা ক্লাস, জুবাইর বাংলা ক্লাস। এখন বলো তোমাদের আর তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার খুব টায়ার্ড হয়ে যাবে, ক্লাস পাচ্ছি না, ক্লাস তো ডিলেট হয়ে গেছে, না ডিলেট হয় না, ক্লাস থাকে। তোমরা দুইটা অপশন, ফিচার্ড অপশনে গিয়ে পাবা, অথবা ওই যে কথা বললাম না তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেয় আগে, এইখানে আচ্ছা মোস্ট রেলিভেন্ট এই অপশনের সোজাসুজি যে দুইটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করবা, ক্লিক করে মোস্ট রেলিভেন্টটা চেঞ্জ করে নিউ পোস্ট 3 নাম্বারে ক্লিক করবা। এখন বলো এটা নিয়ে কোনো ঝামেলা আছে? ওকে,
ইংরেজির জন্য তোমাদের কাছে এখন বইগুলো সেকেন্ডারি। এখন কারো কাছে বই নাও থাকে কোনো সমস্যা নাই, অন্য রাইটার এইগুলোর বাইরে যে অন্য রাইটার বই থাকে কোনো সমস্যা নাই। বাট কথা হচ্ছে আমাদের যে ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হবে না, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপযোগী। সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো, এইখান থেকে কমন পড়বে আর এইখান থেকে তোমার সবকিছু আসবে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো? আচ্ছা এখন বলো পিডিএফ কিভাবে পাবো? এই যে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, পিডিএফটা পাবো কোথায় জানো? দেখো তোমাদেরকে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, দেখো তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। দেখো এই এখানে তোমরা এখানে যাবা, যে গিয়ে এই যে এখানে ফিচার্ড অপশনও হয়তো পাইতে পারো। আচ্ছা দাঁড়াও, ফিচার্ড অপশনে যাও। ফিচার্ড অপশনে গেলে দেখো এখানে একটা পোস্ট করছি আমি, এই গ্রুপে তোমাদের পিডিএফ দেওয়া হবে, সবাই জয়েন হও। সবাই জয়েন হওয়ার পরে এই গ্রুপের মধ্যে তোমাদের প্রত্যেকদিন ক্লাসের পরে কি দেওয়া হচ্ছে, পিডিএফটা দেওয়া হচ্ছে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের ভিতরে পিডিএফ আমি দিয়ে দিই, 5 মিনিটের ভিতরে সর্বোচ্চ, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে বলো, পরে ক্লাসে যাব। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মূল ক্লাসটা এখন শুরু করতে পারি, তাই তো? আমরা মূল ক্লাসটা শুরু করতে পারি এখন। আচ্ছা আজকের যে টপিকটা, সেই টপিকটা ওকে, আজকের টপিকটা হচ্ছে পিডিএফ কিভাবে পাবো। অর্পণ গ্রুপে যুক্ত হও, তাহলে পিডিএফ পাবা। আজকে আমরা কোন টপিকটা পড়বো? আজকে টপিকটা পড়বো হচ্ছে আমরা প্রনাউন। কি পড়বো ভাইয়া? প্রনাউন। গতকালকে আমরা কি পড়ছিলাম? নাউন পড়ছিলাম। কি পড়ছিলাম? নাউন পড়ছিলাম। আজকে ক্লাস করার পরে বুঝতে পারবা যে ভাইয়েরা কেন কথাটা বলি, যে আমাদের যে ক্লাস নোট এর বাইরে কিচ্ছু যে লাগবে না, এই কথাটা কেন বলি, ঠিক আছে? কেন বলি কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো এর থেকে বিস্তারিত বেসিক থেকে ধরে ধরে একদম অ্যাডভান্স পর্যন্ত কোথাও তোমাকে কিভাবে করানো হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এখন আমরা আসো আমরা মূল ক্লাসে যাব, ঠিক আছে? মূল ক্লাসে যাব, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। না এইচএসসি 26 পরীক্ষা দিব, এখন বই কেনা লাগবে না তোমার, এখন বই কেনা লাগবে না, তুমি ক্লাস ম্যাটেরিয়ালস গুলো পড়ো, কারোর বই লাগবে না। জাস্ট তোমরা বারবার প্রশ্ন করো বিদায়, আমি তাও একটা তোমাদেরকে বুক লিস্ট দিলাম যে এইগুলো পড়তে পারো। এখন লাইব্রেরিতে এই বইগুলো সবচেয়ে টপ নচ, এই বইগুলো সবচেয়ে ভালো, তাই এই বইগুলো বললাম। আর আমাদের ক্লাস ম্যাটেরিয়াল গুলো এইগুলো পড়লে আর কিছু লাগবে না, ক্লাসের ম্যাটেরিয়ালস এগুলো পড়ো, ঠিক আছে? আচ্ছা আগের গুলো পিডিএফ নাই, আগের গুলো নাই কেন জানো? যখন তুমি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছো, গ্রুপে যুক্ত হওয়ার পরে আগে যেগুলো পোস্ট করা হয়েছে এগুলো তুমি পাও নাই, সমস্যা নাই, এগুলো দিয়ে দিব, এগুলো আবার দিব, ঠিক আছে? তোমরা সবাই যুক্ত হো, তারপর আবার দিয়ে দিব। ওকে নাইম বলছে ভাইয়া ছেঁকা দিবেন না, ছেঁকা দিব না, ভালোবাসি তোমাদেরকে ছেঁকা দেওয়ার জন্য। দেখো আজকে আমরা পড়বো প্রনাউন। টপিকটার নাম কি বলো? প্রনাউন। আমরা কিন্তু দেখো বেসিকটা ধরে ধরে পড়াচ্ছি তোমাকে, সর্বোচ্চ মনোযোগ দাও এখানে। এই ক্লাসগুলো করার পরে আর কিচ্ছু লাগবে না, এর থেকে বেস্ট ক্লাস তোমাকে কেউ দিতে পারবে না। আমি এটাকে বুক ফুলিয়ে সাহসের সাথে বলতে পারি, কারণ আমি জানি আমি অফলাইনে পড়াচ্ছি, অনলাইনে পড়াচ্ছি, তোমাদের মধ্যে মনে হতে পারে, বাট এইটা সত্যি যে এর থেকে ভালো ক্লাস কেউ দিতে পারবে না। সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং এই ক্লাসটা করার পরে তুমি প্রনাউনের বস হয়ে যাবা, প্রনাউনের বস হবা। এবং ক্লাসের নোটটা অবশ্যই এবং অবশ্যই সবাই কিন্তু করবা, কারণ আমি তোমাদেরকে বই দেই নেই, লক্ষ্য একটাই যে আমি যে বইটা দিতাম এই বইটা তোমার কাছে চলে গেলে তুমি বই লিখতে না। মানে আমি চাই প্রত্যেকটা ডাবিয়ান, তোমরা সবাই ডাবিয়ান হবা, প্রত্যেকটা ডাবিয়ান এক একটা রাইটার হোক। আমি চাই আমার না এই যে বইটা, এই বইটা তোমার বাসায় নিজে তৈরি করো, বেসিকের নোটগুলো, ঠিক আছে? সর্বোচ্চ মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? আমরা মূল ক্লাসে চলে যাই, আমরা আর কথা না বাড়াই, আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা গতকাল কি পড়েছিলাম? পার্টস অফ স্পিচ পড়েছিলাম। পার্টস অফ স্পিচকে দেখলাম 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে একটা ছিল নাউন। নাউনের একটা দুর্দান্ত ক্লাস করেছি, তাই না? আজকে পড়বো নাউনের পরে কি আছে, নাউনের পরে আছে প্রনাউন। আচ্ছা আমরা প্রনাউন কাকে বলে বলো তো? প্রনাউন আমরা কাকে বলি? আচ্ছা প্রনাউন, আচ্ছা প্রনাউন কাকে বলি দেখো, মনোযোগ দাও। প্রনাউনের বাংলা তো বুঝো, সর্বনাম। আচ্ছা সর্বনাম কি জিনিস ভাইয়া? বুঝি নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি সর্বনামটা কি জিনিস। আমি বললাম, আচ্ছা আমি এখান থেকে বললাম করিম, কি ভাই? করিম, করিম ইজ আ গুড বয়, ঠিক আছে? গুড বয়। তারপর এখানে একটা সেন্টেন্স শেষ হয়ে গেল। পরে আমি বললাম করিম, করিম গোজ টু স্কুল, স্কুল রেগুলারলি। আমি রেগুলারলি লিখলাম না, ঠিক আছে? লিখিয়ে দিই রেগুলারলি। আবার বলছি করিম, আরো করিম কিনা আরো কত লিখতেছে। এখন দেখো সেন্টেন্সের সাবজেক্টটাকে করিম। এখন করিম একটা ভালো ছেলে, করিম নিয়মিত স্কুলে যায়, এবং করিম কি করে?
করিম মানুষকে ভালোবাসে, করিম মানুষকে বড়দেরকে শ্রদ্ধা করে, করিম ছোটদেরকে, এই যে বারবার করিম করিম বলতেছি না, তুমি কি বিরক্ত হচ্ছ না? রাইট, এক্স্যাক্টলি, তুমি বিরক্ত হচ্ছ। তখন এই যে করিম, এটা কি নাউন না, নাম না? এই নামের পরিবর্তে, করিম তো একটা ছেলে তাই না, এই নামের পরিবর্তে আমি কি বললাম, যে হি বললাম, কি বললাম, হি। তখন কিন্তু বিরক্ত হচ্ছে না, কারণ একবার বলছি করিম, তারপর হি বলছি। তো এই নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি সেটাকে বলা হয় নাম। নাম মানে কি? নাউন। নাউনের পরিবর্তে কি বললাম, করিমের পরিবর্তে কি ব্যবহার করলাম, হি। নাউনের পরিবর্তে যা ব্যবহার করলাম সেটা কি, প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহার করলাম সেটাই প্রোনাউন বা বাংলা হচ্ছে সর্বনাম। এটা বুঝতে পারলা কিনা বলো তো? এটা কি বুঝতে পারলা? ওকে, হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, এখন একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দাও। তাহলে আমরা একটু বুঝতে পারলাম যে প্রোনাউন, সাধারণত নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় সেইগুলোকে কি বলি, প্রোনাউন বলি। তো প্রোনাউন আমরা কি, এটা সংজ্ঞাটা, তার পরিচয়টা আমরা চিনতে পারলাম কিনা বলো? এটা কি চিনতে পারলাম প্রোনাউন কি? আচ্ছা, প্রোনাউনের কয়টা প্রকার আছে ভাইয়া? আমরা প্রোনাউনের কয়টা প্রকার আছে, যেমন পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ এরকম 8 প্রকার, প্রোনাউনের কিন্তু এরকম 8টা প্রকার আছে। সবাই এটা নোট করো ভালো করে। প্রোনাউনের কয়টা প্রকার আছে ভাইয়া? 8টা প্রকার আছে। তোমাদেরকে বলছিলাম একটা খাতা কেনার জন্য, সবাই কি খাতা কিনছো? এবং কালার পেন কিনতে বলছিলাম। নোটগুলো করবা কালার পেন দিয়ে, সুন্দর হবে তোমাদের নোটগুলো, ঠিক আছে? এখন একটু মনোযোগ দাও যে প্রোনাউনের যে ভাই 8টা প্রকার আছে, এই 8 প্রকারের প্রোনাউনটা হবে চিনান। টাইপস অফ প্রোনাউন। তাহলে প্রোনাউন কত প্রকার ভাইয়া? প্রোনাউন হচ্ছে কি 8 প্রকার। তো 8 প্রকারের প্রোনাউনের মধ্যে দেখো, একটা প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত প্রোনাউন, তাই না? তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আচ্ছা রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, আর হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। এই যে 8টা প্রকার প্রোনাউনের, 8টা প্রকার তুমি এট এ গ্ল্যান্স, এক নজরে দেখে নাও। তাহলে 8 প্রকারের প্রোনাউনের মধ্যে কি কি আছে? পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট আর রেসিপ্রোকাল। বুঝতে পারলা কিনা বলো তো? এটা কি বুঝতে পারছো যে প্রোনাউনের কয়টা প্রকার আছে? প্রোনাউনের 8টা প্রকার আছে, এবং এই 8টা প্রকার তোমার খাতায় আমি নোট দেখতে চাই, ঠিক আছে? তারপর একটু মনোযোগ দাও। তাহলে আমরা প্রথম আমরা কি দেখছিলাম, যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউনটা দেখি। আর ব্যক্তিগত প্রোনাউন, এরা কারা? এরা কারা আসলে পার্সোনাল প্রোনাউন? দেখো, পার্সোনাল হচ্ছে আই। আই কি? আমি, তুমি, সে, হি, ইট, উই, দে, হিম, দেম, আস, ইটিসি। দেখো, তার মানে আমরা যে প্রোনাউনগুলোকে চিনতাম এরা সবাই কি, পার্সোনাল প্রোনাউন। এরা কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের পরে কি আছে তো? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেশন বুঝো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে গিয়ে যেটা দ্বারা নির্দেশ করে। আমি বললাম এই কলমটা, বললাম ওই এসিটা, এটাকে নির্দেশ করতেছি দূরের বা কাছের বস্তু। যে জিনিসগুলো দূরের বা কাছের বস্তু নির্দেশ করে, যেমন দিস, দ্যাট, দিস, দোস, এগুলো কি আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বিস্তারিত পড়ব, আগে প্রকারভেদটা দেখাচ্ছি তোমাকে, শুধু চিনাচ্ছি যে এইগুলো হচ্ছে কি তোমার পার্সোনাল প্রোনাউন, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এইগুলো তোমার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো কি ভাইয়া? ইন্টারোগেটিভ প্রোনাউন। কোনগুলো? যেমন হু, হুইচ, হোয়াট, হুম, এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি? এগুলো, এই প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন করা হয়। ভাইয়া প্রশ্নটা কেমন করা হয়? বললাম হু ইজ হি, সে কে? এই যে হু দ্বারা কি করছি, এটা প্রশ্ন করছি না, হু ইজ হি, সে কে? এই হুটা কি? হুটা কিন্তু একটা প্রোনাউন। কেমন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এই হু দিয়ে প্রশ্ন করা হয়েছে। আমি আবার যদি বলি তুমি কোন বইটি চাও, তুমি কোন বইটি চাও, তাহলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এটা কোশ্চেন করলাম হুইচ দ্বারা। হুইচটা কি? তাহলে এই হুইচটা কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আচ্ছা অ্যাসেস না, পুরো এটা দিয়ে দিব। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, ইন্টারোগেটিভ প্রোনাউনের কিন্তু দুটো ভাগ আছে। একটু আগে যেটা দেখাইলাম না, যে এটা দেখাবো তোমাদের, এখন বুঝবা না, পরবর্তী স্লাইডে বোঝাচ্ছি। ধরো হুইচ ইজ, হুইচ ইজ, হুইচের পরে ইজ আছে, এই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ। আর আগে যেটা বললাম না, হুইচ বুক
উইচ বুক, এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই যে পার্থক্যটা, এটা পার্থক্যটা বিস্তারিত বলবো, ঠিক আছে, বিস্তারিত বলবো। সো সবাই একটু মনোযোগ দাও। তার মানে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সেইগুলো যে প্রোনাউনগুলো দ্বারা কি করা হয়, যে প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন করা হয়। তারপর আসলে রিলেটিভ প্রোনাউন, এই জায়গার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন তোমার জাগবে যে ভাইয়া এটা কি বললেন, আপনি কি বলেন, এটা এক মুখে দুই কথা বলেন। যে হুকে এখানে রাখছেন, এখানে বলতেছেন ইন্টারোগেটিভ প্রোনাউন, এই যে এখানে হুকে বলতেছেন আপনি রিলেটিভ প্রোনাউন, এটা কোন ধরনের ফাইজলামি? ফাইজলামি তো লিমিট থাকা উচিত। এখন তোমাকে আমি বলবো যে আমার নাম কি ভাইয়া, তুমি বলবো আপনার নাম তো শুভ, সবাই জানি আমরা। তোমার সাথে আমার সম্পর্কটা কি, তুমি কি হিসেবে চিনো? ভাই আমি আপনাকে স্যার হিসেবে চিনি। তাহলে আমাকে কি হিসেবে তুমি চিনো? আমার নাম শুভ, বাট তুমি কি হিসেবে চিনো? স্যার হিসেবে চিনো। এখন ধরো আমি বিয়ে করলাম, আমার বউ কি আমাকে স্যার ডাকবে? আমার বউ কিন্তু আমাকে হাজব্যান্ড ডাকবে। তা আমার বউয়ের কাছে আমি কি? হাজব্যান্ড। আমার বউয়ের কাছে আমি হাজব্যান্ড। আচ্ছা ধরো আমার বাচ্চা আছে, আর বাচ্চা কি আমাকে আব্বু ডাকবে নাকি স্যার ডাকবে? অবশ্যই সে কিন্তু আমাকে আব্বু ডাকবে। কি ডাকবে? আব্বু ডাকবে। আচ্ছা এখন ধরো আমার একটা বউয়ের ছোট ভাই আছে, তা সে শালাকে আমাকে দুলা ভাই ডাকবে না স্যার ডাকবে? সে কি ডাকবে? আমাকে দুলা ভাই ডাকবে। কি ডাকবে? দুলা ভাই ডাকবে। এবারটা বুঝতে পারলা? দেখো একজন ব্যক্তি তার কতগুলো পরিচয়, সে স্যার। আমি কিন্তু স্টুডেন্ট, আবার হ্যাঁ পড়াশোনা করি কিন্তু, হ্যাঁ তো স্টুডেন্টও। আমার যে টিচার আছে, আমার টিচার কাউকে স্যার ডাকবে নাকি আমি তাকে স্যার ডাকবো? সে আমাকে শিক্ষার্থী সম্বোধন করবে, রাইট? তেমন দেখো আমি শুভ এক জায়গায় স্যার, এক জায়গায় স্টুডেন্ট, এক জায়গায় আব্বু, এক জায়গায় দুলাভাই, আরেক জায়গায় হাজবেন্ড। আর যদি আমার গার্লফ্রেন্ড থাকতো আরেক জায়গায় বিএফ হইতাম, ঠিক রাইট? এটা ক্লিয়ার কিনা বলো? তার মানে এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনটার মনোযোগ দাও। এখানে হু ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, হু রিলেটিভ প্রোনাউন হতে পারে, হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, হুইচ রিলেটিভ প্রোনাউন হতে পারে। এখন তোমার মনে প্রশ্ন, ভাইয়া আমি কিভাবে চিনবো যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন? এটা কখন চিনবা? যখন সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন তোমাকে বলতে হবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি রিলেটিভ প্রোনাউন। এই বিতর্কে আমরা যাব এবং এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে ফেলবো। একটা মিনিট সময় দাও আমাকে, ঠিক আছে? আমি শুরুতে আছি, তারপর তোমাকে সবকিছু ক্লিয়ার করে দিব, সবকিছু ক্লিয়ার করে দিব। ওকে 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 একজন জিজ্ঞেস করছে, স্যার আপনি ম্যারিড নাকি আনম্যারিড? ওকে, আমি, তোমার কি মনে হয় যে আমি বিয়ে করে ফেলছি, বিবাহিত মনে হয়? একটু মনোযোগ দাও। তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পার্থক্য দেখবো এবং তুমি কি করে বুঝবা কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন কোনটা রিলেটিভ প্রোনাউন। কখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে হু, কখন রিলেটিভ প্রোনাউন হবে হু, এটা বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরো, সবকিছু আমরা শুরুতে আছে। আচ্ছা একটু মনোযোগ দাও। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা এটা কোন ধরনের? এটা ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ডিভাইড করা, ভাগ করা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি? যে প্রোনাউনগুলো তারা ভাগ করে, কি করে? ভাগ করা বোঝায়। যেমন আমি যদি বললাম যে এখানে কিছু আম আছে, ধরো আম তো এখানে নেই, আমি বললাম এখানে দুটো পানির বোতল আছে ধরো, হ্যাঁ বড় বড়, আমি বললাম এই দুটো পানির বোতল দুজনের মধ্যে ভাগ করে দাও। কয়জনের মধ্যে ভাগ করে দাও? দুজনের মধ্যে। যখন দুজনের মধ্যে ভাগ বোঝাবে তখন আমি ইচ ইউজ করবো, ঠিক আছে? আইদার এভরি, যখন ভাগ করা বোঝাবে, ডিস্ট্রিবিউট বোঝাবে। আমি বিস্তারিত বলবো, তোমাকে আগে চিনাই দেশ পরিচিতি করাই দিই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে কি? যে প্রোনাউনগুলো তারা ভাগ করা বোঝাচ্ছে, ভাগ করা বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো আমি শুরুতে আছি, সবকিছু ক্লিয়ার করে দিব। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই প্রোনাউনগুলো চিনার একটা সহজ উপায় কি জানো? লাস্টে সেলফ থাকবে। সেলফ বলি না, সেলফিশ, এই সেলফিশের সেলফটা আছে, সেলফ থাকবে। যদি এটা প্লুরাল হয় তাহলে সেলফের জায়গায় দেখো এফ এর জায়গায়, এফ এর পরিবর্তে ভিইএস ভ্যাস হবে। তাহলে সেলফ, সেলফ অথবা সেলফস, এই দুটো থাকলে তুমি চোখ বন্ধ করে উত্তর করবা রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা চিনতে পারছো কিনা বলো? রিফ্লেক্সিভ প্রোনাউনে কি থাকবে? সেলফ থাকবে অথবা সেলফস, এফ এর পরিবর্তে, যখন এটা হচ্ছে প্লুরাল হলে, আর এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা সিঙ্গুলার ক্ষেত্রে। তা এটা চিনতে পারছো কিনা? এটা কিন্তু বিইউপি সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব প্রশ্ন আসে। বলে দে, ডিরেক্ট বলে দে, হিমসেলফ কোন ধরনের প্রোনাউন? হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। লাস্টে সেলফ আছে, সেলফ আছে অথবা সেলফস, দেখো আমি শিখাই দিছি। সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন, অথবা সেলফের পরিবর্তে এফটা বাদ গিয়ে এফ এর পরিবর্তে ভিইএস, এফ এর পরিবর্তে কি বলো? ভিইএস হয়ে গেলে এটা প্লুরাল হয়ে যায়। তো এটাও কিন্তু আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অথবা সেলফস যুক্ত হইলে আমরা বলবো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আওয়ার সেলফস,
themselves, them বলতে কি একজনকে বোঝায়, them বলতে তারা অনেকজনকে বোঝায়, our বলতে কি একজনকে বোঝায় অনেকজনকে বোঝায়, এই কারণে কিন্তু selves হইছে। himself, herself, yourself, itself, yourselves, ক্লিয়ার কিনা বলো? সেলফ থাকলে কোন প্রোনাউন হয়? সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এটাকে ক্লিয়ার? এতটুকু জানলে কিন্তু বিগত বছরে অনেক প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, আরেকটু মনোযোগ বাড়াও। এখন দেখো ইনডিফিনিট, ইনডিফিনিট বলতে কি বোঝাচ্ছে? ওই ইনডিফিনিট প্রোনাউন বলতে ওই প্রোনাউন গুলোকে বোঝাচ্ছে যেগুলো অনির্দিষ্ট। আচ্ছা ভাইয়া, অনির্দিষ্ট ব্যাপারটা কেমন? আবার অনির্দিষ্টতা বুঝি না আমি, একটু বুঝায় দেন অনির্দিষ্ট ব্যাপারটা। দেখো আমি বললাম সাম, আচ্ছা সাম বলে তুমি কয়টা বুঝবা? সাম মানে ভাইয়া তো কিছু। আমি কিছু বলতে কি 5টাকে বোঝায় না 6টাকে বোঝায় না 7টাকে বোঝায়? তুমি কি নির্দিষ্ট করে বুঝতেছো? আমি বললাম গিভ মি সাম অ্যাপলস, আমাকে কিছু আপেল দাও। হ্যাঁ, এখন তুমি এসব কয়টা আপেল দিবা? 5টা দিবা না 10টা দিবা? বুঝতে পারতেছো? নির্দিষ্ট না কিন্তু কিছু, কিছুটা সেটা 10টাও হইতে পারে, এটা 15টাও হইতে পারে, রাইট? এখন বললাম অল, আমি বললাম সবাই। অল বলতে এখানে সবাই বলতে কয়জন? এটা সবাই তো 15 জন হতে পারে, সবাই 20 জন হতে পারে। এটা কি নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে বা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তাহলে ইনডিফিনিট বলতে এই জিনিসটা বলছে ওয়ান। ওয়ান বলতে এক না, কিন্তু এই ওয়ান বলতে হচ্ছে বোঝাচ্ছে যে কেউ একজন। যেমন সামওয়ান, আমি বললাম সামওয়ান প্রপোজ মি, মানে কেউ আমাকে একটু প্রপোজ করেছিল। এখন তুমি বুঝবা যে সামওয়ান প্রপোজ মি যদি বলি, তুমি বুঝবা যে নীলা আমাকে প্রপোজ করেছে, মারিয়া আমাকে প্রপোজ করেছে, বুঝতে পারবো না। যখন আমি বললাম যে সে আমাকে প্রপোজ করেছে তখন নির্দিষ্ট। তখন যদি বলি সামওয়ান, তো সামওয়ান, এই সামওয়ানটা কে? হু, হু সামওয়ান, এই সামওয়ানটা আসলে কে? বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো না কিন্তু। তার মানে এটাকে ক্লিয়ার কিনা বলো যে ভাই ইনডিফিনিট প্রোনাউন বলতে বোঝাচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? যেমন ফিউ, ফিউ মানে কিছু, কিছু বলতে কত? 5 না 10 না 15? ক্লিয়ার না? এটাকে ক্লিয়ার কিনা বলো তো? বা ইনডিফিনিট প্রোনাউন কি বুঝতে পারছো? ইনডিফিনিট প্রোনাউন কি? লেখো, সবাই লেখো, ক্লিয়ার? বুঝতে পারলে লিখো ক্লিয়ার। তারপর দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। তো রেসিপ্রোকাল প্রোনাউনটা দুটো প্রোনাউনই হয়, একটা হচ্ছে ইচ আদার, এটা মনে রাখবা, ইচ আদার, আর হচ্ছে ওয়ান অ্যানাদার। তো ইচ আদার কখন বসবে, ওয়ান অ্যানাদার কখন বসবে, সবে বলবো। ইচ আদার বসবে দুইজনের মধ্যে হলে, কয়জনের মধ্যে হলে? দুইজনের মধ্যে। আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের বেশি, দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। আমি বিস্তারিত তোমাকে পড়াবো, সমস্যা নেই। তার মানে 8 প্রকারের যে প্রোনাউন আছে সেই প্রোনাউনটা কিন্তু এট এ গ্ল্যান্স, মানে এক নজরে কিন্তু আমরা দেখলাম। 8 প্রকারের প্রোনাউনটা কিন্তু এক নজরে দেখলাম। এখন দেখো প্রোনাউনের পার্সোনাল যে প্রোনাউনের কথা বলছিলাম না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ তাকে ভালো করে মনোযোগ দাও। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। নাইম ক্লিয়ার, ইরফান ক্লিয়ার, তাসনিম ক্লিয়ার, ওকে, সাকিব আল হাসানও ক্লিয়ার, খাইরুল ক্লিয়ার, সিনথিয়া ক্লিয়ার, রিয়া, ভেরি গুড। যাক, ভালো। আমরা আরেকটু মনোযোগ দিব। আমরা একটা প্রোনাউন পড়ছিলাম না? কি প্রোনাউন ভাইয়া? পার্সোনাল প্রোনাউন পড়ছিলাম, মনে আছে? ভুলে যায় না কিন্তু, আবার রিপিট করে দিচ্ছি, দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছি যে প্রোনাউন, এই যে দেখো প্রোনাউন পড়তে গিয়ে একটা প্রোনাউনের প্রকার ছিল কি? পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের তোমার কিছু রূপ আছে। কি কি আছে? কিছু রূপ আছে। রূপটা তোমাকে একটু চেনানো দরকার। এই যে দেখো, এই যে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসন গুলো কি কি? আই, উই, মানে যেগুলো দ্বারা নিজেকে বোঝাবে। যেমন আমি, একটা ফার্স্ট পারসন। আমি সহজ, আর কিছু আছে আমরা, ফার্স্ট পারসন। তুমি সেকেন্ড পারসন, তোমরা সেকেন্ড পারসন। সে মানে যারা উপস্থিত নাই, সে, তারা থার্ড পারসন। মানে এই আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। ক্লিয়ার? সহজ কথা। এখন এই জায়গায় একটু মনোযোগ দেই যে এইখানে এই ফর্মগুলা, যা আই, উই, তারপর হচ্ছে ইউ, হি, সি, ইট, দে, ওয়ান, হু, এগুলো কখন বসবে? এগুলো সাবজেক্টের পজিশনে বসবে। এগুলো কোথায় বসবে? এখন তুমি কি বলবা যে মি গো টু স্কুল বলবা? আচ্ছা, একটু মনোযোগ দাও এখানে। তুমি কি কখনো বলবা যে মি গো টু স্কুল? এটা কি কখনো বলবা? বলো, মি গো টু স্কুল কি কখনো বলবা? বলবা না। কি বলবা? আই গো টু স্কুল। কারণ আই একটা সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই প্রোনাউন গুলো সাবজেক্টের জায়গায় বসবে। কোথায় বসবে? সাবজেক্টের জায়গায়। তাহলে এগুলো কি সাবজেক্টের জায়গায় বসবে? তাহলে এই প্রোনাউন গুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন। এগুলো কি বলা হয়? সাবজেক্টিভ প্রোনাউন। আচ্ছা,
এখন আমি বললাম হি, ধরো হচ্ছে কি গিভস মি আ ফ্লাওয়ার, ঠিক আছে। এখন তুমি কি বলো হি গিভস আই, কখন কি বলবা হি গিভস আই, কারণ এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি অবজেক্ট। তো অবজেক্টের জায়গায় কি সাবজেক্ট কি বসাবা? বসাবা না। তাহলে কি বলবা? অটোমেটিক্যালি বলবো কিন্তু হি গিভস মি। তাহলে এই যে প্রোনাউন গুলো আছে না, এই সারির প্রোনাউন গুলো সবাই কিন্তু অবজেক্টিভ প্রোনাউন, সবাই কি অবজেক্টিভ প্রোনাউন। তো এই প্রোনাউন গুলো কখন বসবে? অবজেক্টের জায়গায় বসবে। এখন আসলে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করে হচ্ছে পসেসিভ ফর্ম। কি পসেসিভ ফর্ম? আর পসেসিভ ফর্মটা কিন্তু দুই ভাবে হয়। পসেসিভ ফর্মটা কয়ভাবে হয় ভাইয়া? দুই ভাবে। একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা বলছিলাম তোমাকে উদাহরণ একটু আগে, আর একটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা কি পসেসিভ প্রোনাউন। এই জিনিসটা মাথায় রাখবা যে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে না, এগুলোর পরে সবসময় নাউন থাকবে, এগুলোর পরে সবসময় নাউন বসবে, এগুলোর পরে সবসময় নাউন বসবে, এগুলোর পরে সবসময় নাউন বসবে। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। কারণ পসেসিভ ফর্মটা কয় প্রকার? দুই প্রকার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর এটা পসেসিভ প্রোনাউন। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যেমন মাই, মায়ের পরে মাই কার, মাই পেন, মাই পেন্সিল, এগুলো কি? ধর মাই কার বললাম, আমার গাড়ি, তো মাই কার, কারটা কি? কারটা নাউন না? এটা তো তোমরা সবাই বুঝো, মাই কার, মাই পেন্সিল, মাই পেন, ঠিক আছে। এই মায়ের পর অর্থাৎ যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা কি? অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসবে, অ্যাডজেক্টিভের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। ক্লিয়ার কিনা বলো তো? ওকে, এখন পসেসিভ ফর্মটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউনটা কি হবে? মাইন, আওয়ার্স, যে এস থাকে আর কি, হিজ। দেখো হিজ কিন্তু অবজেক্টিভ ফর্ম আর হচ্ছে পসেসিভ ফর্ম একই, আর হিম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। হার আর এস যোগ করে হার্স হলে তোমার পসেসিভ ফর্ম হচ্ছে। ইটস এবং ইটস, এই দুটোর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন এক। দেয়ার এবং দেয়ার্স এস যোগ করে হয়েছে শুধু। সো আর এই দুটোর পসেসিভ ফর্ম নাই। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই জিনিসটা কিন্তু ভালো করে তোমাকে পড়ানো হয়েছে, তাই না? যে সেলফ থাকলে কি হবে? রিফ্লেক্সিভ হবে। যেমন মাই থেকে মাই সেলফ, আওয়ার থেকে আওয়ার সেলফ, যেহেতু আওয়ার আমার কি একজন না অনেকজন, প্লুরাল, তো প্লুরাল হলে কি সেলফ হবে। আর ইউর থেকে ইউর সেলফ, তারপর হচ্ছে কি ইউর সেলফ কিন্তু মানে তুমি নিজে। আর ইউর সেলফ যদি হয়, ধরো ইউর সেলফ যদি প্লুরাল হইলে ইউর সেলফ, সেলফস, এই যেটা হবে মানে তোমরা নিজেরা। তো ইউর সেলফ মানে হচ্ছে তোমরা নিজেরা, আর ইউর সেলফ মানে তুমি নিজে, বুঝাই দিব আরো। তারপর হিজ থেকে কি হলো? মানে হিম থেকে কি হলো? হিম সেলফ। হার থেকে কি হলো? হার সেলফ। ইট থেকে কি হলো? ইট সেলফ। দ্যাম থেকে কি হলো? দ্যাম সেলফ। এই জিনিসটা সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু মনোযোগ, এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো যে পসেসিভ ফর্মের পসেসিভ অ্যাডজেক্টিভটা এবং পসেসিভ প্রোনাউনটা ভালো করে পড়বা, কিন্তু এই জিনিসটা ভালো করে পড়বা। আর সাবজেক্টিভ ফর্ম তোমরা পারো, অবজেক্টিভ ফর্মটাও চিনো, ঠিক আছে? অবজেক্টিভ ফর্মটা তোমরা চিনো। আমরা নেক্সটে যাই। এখন কিছু জিনিস আমাদেরকে প্রায় অনেক বিভ্রান্ত করে, এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। এই জিনিসগুলো কি? হিয়ের পরে যখন এস দেই, অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেই, হিয়ের পরে কি দেই? অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেই। তো এটা মানে কি? এটা মানে হি ইজ অথবা হি হ্যাজ। আর হিজ অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা দিলাম এর এসটা, এই হিজ কিন্তু হি এর পসেসিভ ফর্ম, এই হিজটা কিন্তু হি এর পসেসিভ ফর্ম। তাহলে দেখো হোস অ্যাপোস্ট্রফি দিলাম মানে হু ইজ বা হু হ্যাজ, আর হোস কিন্তু হু এর পসেসিভ ফর্ম, ঠিক আছে? দে আর অ্যাপোস্ট্রফি দিলাম মানে কি? দে আর মানে অক্সিলারি, এ আর কি বোঝাচ্ছে। আর দেয়ার কি? দেয়ার অ্যাপোস্ট্রফি ছাড়া যেটা, দে এর পসেসিভ ফর্ম, ঠিক আছে? ইটস অ্যাপোস্ট্রফি দিলে এটা বলছে ইট ইজ অথবা ইট হ্যাজ। আর অ্যাপোস্ট্রফি ছাড়া যে ইট, এটা কিন্তু ইট এর পসেসিভ ফর্ম। মানে অ্যাপোস্ট্রফি ছাড়া হইলে পসেসিভ ফর্ম, অ্যাপোস্ট্রফি ছাড়া হইলে পসেসিভ ফর্ম, অ্যাপোস্ট্রফি ছাড়া হইলে পসেসিভ ফর্ম। ক্লিয়ার? ওকে, অ্যাপোস্ট্রফি ছাড়া হলে কি হবে? পসেসিভ ফর্ম। তাহলে এই বিষয়টাও নিয়ে কিন্তু তোমার আর ক্লিয়ার হয়ে গেল। মানে তোমার যে এই জিনিসটাও যে ঝামেলা করতে পারে পরীক্ষার হলে, এটাও কিন্তু তোমাকে ক্লিয়ার করে দিলাম। মানে তোমার যা যা ঝামেলা হবে সবকিছু তোমাকে এখানে সলভ করে দিব, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, কিচ্ছুই লাগবে না। ওকে, আমরা নেক্সট অংশটুকু দেখি। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন তো আমরা দেখলাম যে একটু ভালো করে পড়লাম, এক্সাম্পল দিলাম, যেমন হি,
ইজ আ প্লেয়ার, ইউ আর আ স্টুডেন্ট, ইউ কে একটা পার্সোনাল প্রোনাউন, হি একটা পার্সোনাল প্রোনাউন। এবং পার্সোনাল প্রোনাউনের যে 5টা গ্রুপ আছে, যেমন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, রিফ্লেক্সিভ, এগুলো সবই কিন্তু পড়লাম। রিফ্লেক্সিভের আগে দেখো পসেসিভের কিন্তু 2টা রূপ ছিল, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর একটা কি বলো পসেসিভ প্রোনাউন। এটা যেন ভুল না হয় একটু ভালো করে দেখো। এই যে পার্সোনাল প্রোনাউনের কয়টা রূপ? 5টা রূপ, 1 2 3 4 5, ঠিক আছে। এর মধ্যে এই যে সাবজেক্টিভ এগুলো হচ্ছে অবজেক্টিভ, অবজেক্টের জায়গায় বসবে। আর পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো, এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসবে? তোমার নাউনের আগে বসবে, এবং এগুলোর পর একটা নাউন থাকবে, এগুলোর পর কি থাকবে? একটা নাউন থাকবে। এগুলোর পরে একটা নাউন থাকবে, মায়ের পরে মাই, কার, আওয়ার, পেন, এরকম করে। আর পসেসিভ প্রোনাউন প্লাস এরপরে কিছু বলবো না, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এই পার্সোনাল প্রোনাউনের 5টা প্রকার, বুঝতে পারলা কিনা বলো? এখানে লেখা দেওয়া আছে ফার্স্ট পারসন, আর এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর এই যে অংশটুকু থার্ড পারসনের। সো খুব চমৎকার করে কিন্তু নোটটা করা আছে, এবং তোমরা কিন্তু এই নোটটা করবা, ঠিক আছে। পিডিএফ তোমাদেরকে দিব নোট করার পরে, ঠিক আছে। পিডিএফ দিব কখন? নোট করার পরে, না তোমরা নোট করবা না। আর এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন পার্সোনাল প্রোনাউন আমরা চিনতে পারলাম। বাক্যের ব্যবহার ভিত্তিতে পার্সোনাল প্রোনাউন যে প্রকারভেদের চকটা দিয়ে দিলাম, আমরা আগে দিয়ে দিছি। এখন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি দেখছিলাম আমরা? যেমন দিস, দ্যাট, 4টা দেখছিলাম, যে দিস, দ্যাট, আর হচ্ছে দিস, আর হচ্ছে দোজ। তো এই দুটো হচ্ছে গিয়ে প্লুরাল, আর এই দুটো হচ্ছে গিয়ে সিঙ্গুলার। এই দুটো সিঙ্গুলার আর এই দুটো হচ্ছে গিয়ে প্লুরাল, ঠিক আছে। যেমন দিস ইজ মাই ফেভারিট প্লেয়ার, ইজ ডিরেক্ট, যে ইজ কি সাবজেক্টের জায়গায় বসছে না? সাবজেক্টের পজিশনে কে বসতে পারে? নাউন বা প্রোনাউন। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বা প্রোনাউন। দিস তো নাউন না, দিস একটা কি প্রোনাউন। দিস কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন শিখছি 4টা, দিস, দ্যাট, দিস এবং দোজ, ঠিক আছে। তারপর দেখো দিস আর দ্য স্টুডেন্টস হু গট দ্য প্রাইজ। দিস, এই যে দিস সাবজেক্টের জায়গায় বসছে, এটা প্রোনাউন, আর সাবজেক্টের পজিশনে নাউন বা প্রোনাউন বসে। দিস কোন ধরনের প্রোনাউন? দিস হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 4টা প্রোনাউন আমরা শিখছি, দিস, দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেম ভাবে দিস ইজ দ্য পেন, বা দিস ওয়াজ আ লুকিং ফর, তারপরে উইচ হবে এখানে, হ্যাঁ, দিস ইজ দ্য পেন, উইচ হবে এখানে, which I was looking for, ঠিক আছে, which I was looking for, ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান, একটু মনোযোগ দাও। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যে 2টা প্রকার হয়, একটা সিঙ্গুলার হয় আর একটা কি হয়? প্লুরাল হয়। সিঙ্গুলার কোনটা? দিস আর দ্যাট। আর প্লুরাল কোনগুলো? দিস এবং দোজ, এগুলো আগে বুঝাই দিছি। এখন নিকটবর্তী মানে কাছের জিনিস বুঝাইতে, যেমন এটা কলমটা কাছের, দিস, দিস ইজ দ্য পেন, এটা নিকটবর্তী মানে কাছের জিনিস বুঝাতে, আমি সহজ করে বলি, কাছের জিনিস, নিকটে বা কাছে, নিকটে। তো নিকটে বোঝাতে আমরা দিস এবং হচ্ছে দিস এগুলো ব্যবহার করি। আর দূরে বোঝাতে, দূরে বোঝাতে, দূরে বোঝাতে দ্যাট এবং দোজ, প্লুরাল হলে দোজ, ঠিক আছে, দূরে। এটাও আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন, তো আমরা নেক্সটটা দেখি। এইখানে বলছিলাম না, একটা এক্সাম্পল দিছিলাম তোমাদেরকে, তাই না? এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের একটা তোমার এক্সাম্পল দিচ্ছিলাম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, রাইট? তো দেখো সিঙ্গুলারটা কোনটা? সিঙ্গুলার, দিস ইজ দ্য রেড পেন। তারপর দেখো দিস আর ব্লু প্যান্টস। ডেমনস্ট্রেটিভ, দিস পেন ইজ রেড, দিস প্যান্টস আর ব্লু। এখন আমরা বুঝতে পারি নাই কিছু, তাই তো? কিছুই বুঝতে পারি নাই। এখন একটু মনোযোগ দাও। তাহলে ডেমনস্ট্রেটিভটা 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এইখানে একটু মনোযোগ দাও। আচ্ছা, প্রোনাউন কখন? যখন সাবজেক্ট ভার্বের আগে বসবে। ইজ এটা ভার্ব না, ভার্বের আগে কে বসে? নাউন বা প্রোনাউন। ভার্বের আগে কে বসে? নাউন বা প্রোনাউন। তো নাউন, দিস তো নাউন না, এটা প্রোনাউন। তো এটা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রাইট? এই দেখো এখানে কি, আর কি এটা ভার্ব না? ভার্বের আগে কে বসে? ভার্বের আগে বসে নাউন বা প্রোনাউন। সো এটা তো দিস তো আর নাউন না, তো দিস কি এটা প্রোনাউন। তাহলে এটা কোন ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা দেখো।
দেখো এইটা তো তোমার ভার্ভ, এই ভার্বের পরে আমার যা আছে সব কাটা। তাহলে দেখো প্যান কি একটা নাউন, প্যান কি একটা নাউন, মনে রাখবা অ্যাডজেক্টিভের একটা বৈশিষ্ট্য কি জানো, অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটাই সবসময় সিকোয়েন্স থাকবে। এই জায়গাটা মনোযোগ দিতে হবে, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। তা এখানে একটু মনোযোগ দাও, অ্যাডজেক্টিভের পরে কি থাকবে ভাইয়া, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে। তাহলে দেখো অথবা নাউনের আগে কি থাকবে, অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের পরে নাউন অথবা নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে প্যান একটা নাউন, কলম যে নাউন, এটা তো চিনো। তাহলে নাউন, প্যান যদি নাউন হয় তাহলে দিস এর আগে যা বসবে, নাউনের আগে যা বসে সেটা কি, অ্যাডজেক্টিভ। এটা কি বলতো, অ্যাডজেক্টিভ না? বুঝতে পারছো? প্যান কলম, কলমের আগে কি আছে, দিস। এখন এই দিস কিন্তু প্রনাউন না, এই দিস কিন্তু অ্যাডজেক্টিভ। এবং কি অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে কিনা বলো? সেম ভাবে বললাম পেন, এই যে পেন কলম, যে কলম কি একটা নাউন, তো নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে এখানে দিস বসছে, এই দিসটা কি অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা কিনা বলো তো? আচ্ছা আবার বলতেছি, ঠিক আছে, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। যারা বুঝতে পারছো ক্লিয়ার লেখো, আর যারা বুঝতে পারো না সবাই একটু মনোযোগ দাও। আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়ছি না, সেই প্রনাউনগুলো কি, যেমন একটা হচ্ছে দিস, আর হচ্ছে গিয়ে দিস, আর পড়ছি এগুলো, আর হচ্ছে দ্যাট, রাইট, আর হচ্ছে গিয়ে দোজ, রাইট। এটা বুঝতে পারলা কিনা বলো? আচ্ছা, এই ডেমনস্ট্রেটিভটা দুই রকম হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। সাধারণ একটা নিয়ম, সে নিয়মটা মাথায় রাখো যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হবে, নাউন হবে। কি হবে, অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, এটা একটা বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভের সবসময় কি বসে, নাউন বসে। আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা কি ক্লিয়ার কিনা বলো? অ্যাডজেক্টিভের পরে যেমন নাউন বসে, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে যে ওয়ার্ডই থাকুক, এই ওয়ার্ডটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। এতটুকু বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? ইমপার্সোনাল প্রোনাউন কি, কে যেন জিজ্ঞেস করছো, এটা আমি উত্তর দিচ্ছি। ইমপার্সোনাল প্রোনাউন হচ্ছে কি, ইট। ইট হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, ইট দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় না, যেহেতু ব্যক্তি বোঝায় না তাই ইমপার্সোনাল প্রোনাউন আলোচনা করব। যে প্রশ্ন করছো এখন আমি এই যেটা বুঝো সেটা বুঝো, যে অ্যাডজেক্টিভ এর পরে যেমন নাউন হয়, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এটা কি ক্লিয়ার? আচ্ছা এখন একটু মনোযোগ দাও। পেন, পেন কলম, কলম কি একটা নাউন না? আচ্ছা নাউনের আগে যে বসে তাকে কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তো নাউনের, এই যে পেন নাউন, নাউনের আগে কি বসছে, দিস, দিস, এই দিসটাকে আমরা কি বলবো, এই দিসটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তখন কিন্তু এটাকে আমরা প্রোনাউন বলবো না, এটাকে কি বলবো না, প্রোনাউন বলবো না। তখন এই প্রোনাউনটা আমরা জানি এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না বলে এটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারলা কিনা বলো? এটা যদি বুঝতে না পারো আবার একটু খেয়াল করো। পেন, পেন কেটা কলম, কলম এটা কি নাউন। আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে কি বসে, নাউন। এই নাউনের আগে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। দিস আমরা শিখছি, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বাট এই জায়গায় দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, এবং এইখানে দিসটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অ্যাডজেক্টিভের জায়গায় বসে গেছে। তখন এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারলা কেন বলো তো? এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? সবাই বলো এখন ক্লিয়ার হয়েছে, বলো। আচ্ছা এই তো বললাম এটাকে দিস তো আমরা কি প্রোনাউন হিসেবে চিনি, বাট সে তো প্রোনাউনের জায়গায় বসে নাই, সে অ্যাডজেক্টিভের জায়গায় বসছে। আর দিসকে আমরা কোন প্রোনাউন বলতাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতাম। তো দিসকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এটাই মূল বিষয়। বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড। এখন এই জায়গা দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন বলবো, দেখো এইখানে কি ভার্ব না, তো ভার্বের আগে কি বসে, সাবজেক্ট। তো ভার্বের আগে কি বসে, সাবজেক্ট প্লাস ভার্ব না। যে সাবজেক্ট হিসেবে কে ব্যবহার বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। তো সাবজেক্ট হিসেবে দুটো জিনিস বসতে পারে, একটা হচ্ছে নাউন, ঠিক আছে, আর একটা প্রোনাউন। সো দিস তো আর নাউন না, দিস কি একটা প্রোনাউন, দিস কি প্রোনাউন। তো ভার্বের আগে যখন বসবে
তখন দিসটা হচ্ছে প্রনাউন। এই যে দিসকে আর এটা ভার্ব না, ভার্বের আগে যখন বসে তখন এটা আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেহেতু প্রনাউন, এই প্রনাউনটার নাম কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন হচ্ছে ভাই, এখন এই কোথায় বসলে আমরা দিসকে প্রনাউন বলবো, কোথায় বসলে দিসকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আমাদেরকে বুঝায় দেন। এই নোটটা কিন্তু স্লাইডে নাই, এই নোটটা তোমাকে এখানে করে দিচ্ছি, সবাইকে মনোযোগ দাও। স্পেশাল একটা নোট, তোমরা যখন করবা মানে নোট করবা, হ্যান্ড নোট করবা, তখন এটা লিখবা, ঠিক আছে? কি লিখবা? যে তোমার এখানে ভার্ব, প্রনাউন কখন হবে? যখন এইখানে এই জায়গায় দিসটা বসবে। ধরো হচ্ছে কি এখানে ভার্ব, ঠিক আছে? ভার্বের আগে এই যে বক্সটার মধ্যে দিস বসছে, ঠিক আছে? মানে এটা কিছু বসছে, যা বসবে এটা হবে কি? এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এটা কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ভার্বের আগে বসলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন যদি মনে করো এই বক্সের মধ্যে কি বসতে পারে? দিস বসতে পারে, দিস বসতে পারে, দিস বসতে পারে, দিস বসতে পারে, দ্যাট বসতে পারে, দোজ বসতে পারে, ঠিক আছে? এখন এই বক্সের পরে যদি নাউন থাকে, এই বক্সের পরে নাউন থাকলে, মানে এই বক্সটার পরে নাউন আছে, তাহলে এটাকে বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলোর মধ্যে লিখে দিবা যে দিস এবং দিস, দিস এবং দিসের পরে ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে এটা হচ্ছে প্রনাউন। যেমন দিস এবং দিসের পরে কি আছে? ভার্ব আছে, ইজ কি ভার্ব, তাহলে এটা প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস এরপর কি আছে? ভার্ব আছে, ভার্ব থাকলে কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন দেখো দিসের পরে কিন্তু ভার্ব নাই, কি আছে? নাউন আছে, তাহলে এটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিসের পরে কি আছে? পেন আছে, মানে কি? নাউন। দিসের পরে যখন নাউন আছে অবশ্যই এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটাকে ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? এই যে মোহাম্মদ হেমায়েতুদ্দিন, এখন কি বুঝতে পারছো যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটা আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? চিনবো কিভাবে? এখন কি চিনতে পারবা? যখন দেখবা দিস, দ্যাট, দিস, এই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেগুলো দিস, এইগুলোর পরে যখন দেখবা ভার্ব আছে তখন এগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর যখন দেখো এগুলোর পরে নাউন আছে তখন এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন এই দিসের পরে কি? ভার্ব আছে, তার মানে ডেমনস্ট্রেটিভ, এটা প্রনাউন। এই দিসের পরে কি আছে? ভার্ব আছে, তার মানে এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন দেখো এই দিসের পরে কিন্তু ভার্ব নাই, কি আছে? নাউন আছে, তার মানে নাউন থাকলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই দিসের পরে দেখো আর নাউন আছে, তাহলে এটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই তো জটিল বিষয় ভালো করে বুঝলে, ঠান্ডা মাথায় বুঝলে এটা সহজ হয়ে যায়। ক্লিয়ার কিনা? তাহলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চিনতে তোমাদের কোনো সমস্যা হবে কিনা বলো? নোট যেটা ছিল ওটা করবা, কিন্তু ওটা স্লাইডে নাই। আচ্ছা, এইটা এইটা তোমাদের বুঝতে এখন অনেকে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এটা আর এখন বুঝাচ্ছি না, ঠিক আছে? নাকি একটু বুঝাই দিব? এটা আর বুঝাই না, এখন বুঝাবো না। আচ্ছা, আমি একবার বলি, না বুঝতে পারলে সমস্যা নেই, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, বুঝাই দিই। আচ্ছা, তোমরা কি প্যারালাল কম্পারিজন বুঝো? বুঝো না, রাইট? প্যারালাল কম্পারিজন, সমস্যা নেই, বুঝাই দিচ্ছি। প্যারালাল কম্পারিজন এটা কেমন? আচ্ছা, প্যারালাল কম্পারিজন, কম্পারিজন মানে কি? কম্পেয়ার করা, তুলনা করা। ধরো তুলনা আমরা কি দিয়ে করি? THAN, দেন, এটাতে তুলনা করি না? ছোটবেলায় যখন আমরা ডিগ্রি পড়তাম বলতাম না যে তোমার চেয়ে সে লম্বা, ওর চেয়ে ও খাটো, তোমার থেকে সে সুন্দরী, মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করতাম, এটাকে বলা হয় প্যারালাল কম্পারিজন। এখন একটু মনোযোগ দাও, এখানে একটা এক্সাম্পল আছে, বলছে দ্য রুটস অফ রাজশাহী, তার মানে কি? রাজশাহীর রাস্তা, রাইট? রাজশাহীর রাস্তা, দ্য রুটস অফ রাজশাহী মানে কি? রাস্তায়, রাজশাহীর রাস্তা। আর বেটার দেন খুলনা। আচ্ছা, এটা কি হইল? তুলনাটা কি হইল? বললো দ্য রুটস অফ রাজশাহী, রাজশাহীর রাস্তা ভালো, কার থেকে ভালো? খুলনা থেকে ভালো। নাকি রাজশাহীর রাস্তা খুলনার রাস্তা চেয়ে ভালো? উত্তরটা এরকম হওয়া উচিত ছিল না যে দ্য রুটস অফ রাজশাহী মানে রাজশাহীর রাস্তা খুলনার রাস্তার থেকে ভালো? তারপর এটা কি হইলো? হইলো না। আমি যদি বলি আমার কলমটা, আমার কলমটা, আমার কলম, আমার কলমটা তোমার গরুটার চেয়ে ভালো, তোমার গরুর চেয়ে ভালো। গরু বানানো আবার অনেক ঝামেলা, আগে গরু, এখন নাকি আবার গরু এভাবে দিচ্ছে, তাই নাকি যেভাবে দিচ্ছে বাংলা একাডেমি সেভাবেই বললো আমার কলমটা তোমার গরুটার চেয়ে ভালো। এটা কি কোনো মিল হইলো? একটা বস্তুর সাথে একটা জিনিসের তুলনা হয়, কলম একটা বস্তু আর একটা প্রাণী, বস্তু প্রাণীর কি তুলনা হয়? এখন তুমি যদি বলো যে আমার
বিএফ এর থেকে তোমার নানি অনেক সুন্দর। আর বিএফ একটা বলতে পারো যে আমার বিএফ এর থেকে তোমার বিএফ সুন্দর, বা তোমার বিএফ এর থেকে আমার বিএফ অনেক সুন্দর। আর তুমি বলো বিএফ এর সাথে নানির তুলনা করলা, তারপরে তুলনা করলো নানি, এদিকে যায় না। তো এই জিনিসটা হচ্ছে প্যারালাল কম্পারিজন। দেখো দ্য রুটস অফ রাজশাহী, রাজশাহীর রাস্তার সাথে তুলনা করা হয়েছে না, রাস্তা, হ্যাঁ ঠিক আছে, রাস্তা। রাজশাহীর রাস্তার সাথে খুলনার তুলনা করা হয়েছে, নাকি খুলনার রাস্তার সাথে তুলনা করা উচিত ছিল না? এটা বুঝতে পারলা কিনা বলো? প্যারালাল কম্পারিজন সেটাই। দ্য রুটস অফ রাজশাহী, রাজশাহীর রাস্তাটা ভালো, কার চেয়ে ভালো? খুলনার চেয়ে ভালো, নাকি খুলনার রাস্তার চেয়ে ভালো? খুলনার রাস্তা হওয়া উচিত ছিল। তাই এটা কিন্তু একটা ভুল, তাই এটা কি ভুল, এটা বুঝতে পারলা কিনা বলো তো? তারপর দেখো দ্য রুটস অফ রাজশাহী আর বেটার দেন, এই যে বেটার দেন ভালো, অধিকতর ভালো, দ্য রুটস অফ খুলনা, এটা কি ঠিক আছে না? এটা ঠিক আছে, কারণ এখানে খুলনার সাথে রাস্তা তুলনা করা হয় নাই, এখানে কিন্তু রাজশাহী রাস্তার সাথে খুলনার রাস্তা তুলনা করা হয়েছে, এটা ঠিক আছে। এখন এইটাই পরীক্ষায় বেশি আসে, এটা বোঝার জন্য আমরা একটু উপরে যেতে হবে। যেমন রাখবা দ্যাট অফ ব্যবহার করা হয় সিঙ্গুলার ক্ষেত্রে, দ্যাট অফ ব্যবহার করা হয় সিঙ্গুলার ক্ষেত্রে, আর দোজ অফ ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে। দোজ অফ ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? প্লুরালের ক্ষেত্রে। দোজ অফ ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে, মনে থাকবে এটা। এখন আমি বলতে পারছি যে দ্য রুটস অফ রাজশাহী আর বেটার দেন, অধিকতর ভালো। পরে বললাম দোজ অফ মানে কি জানো? দোজ অফ মানে হচ্ছে দ্য রুটস অফ, দ্য রুটস, দোজ অফ মানে কি? দ্য রুটস অফ খুলনা, এই দোজ অফ দিলেও হবে। তা ব্যাটার দেনের পরে, যে ব্যাটার দেন আছে না, যে দেনের পরে দোজ অফ দিতে পারবা। যদি এখানে রুটস না হয়ে রুট হইতো, সিঙ্গুলার হইতো, তখন তুমি এখানে দ্যাট অফ দিতে পারতা, দ্যাট অফ। এই দ্যাট অফ মানে হচ্ছে গিয়ে, বা দোজ অফ মানে হচ্ছে গিয়ে দ্য রুটস অফ, মানে এই যে খুলনার কথা বললাম না, পুরো লাইনটা বোঝাচ্ছে দ্য রুটস অফ খুলনা। দোজ অফ মানে দ্য রুটস অফ খুলনা। ক্লিয়ার? এখন একটু মনোযোগ দাও, আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখি, এখানে সব দেওয়া আছে, ঠিক আছে? দেখো দ্য রুটস অফ ঢাকা, ঢাকার রাস্তা ইজ ওয়াইডার দেন খুলনা, এটা কি হইলো? ঢাকার রাস্তার সাথে খুলনা তুলনা, নাকি খুলনার রাস্তার সাথে তুলনা করা উচিত ছিল? ভুল। কিন্তু দেখা আছে দ্য রুটস অফ ঢাকা, ঢাকার রাস্তা, আর ওয়াইডার মানে প্রশস্ত, দেন দোজ অফ খুলনা, খুলনার রাস্তা আছে, ঠিক আছে? এটা কিন্তু হইলো। আচ্ছা, একজন বলতেছে বিএফ নাই। ওকে, ঠিক আছে, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, বাকি সবগুলো তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবা, বাকি সবগুলো তুমি পারবা, ঠিক আছে? এখন আমি একটু টেনে দিই, হ্যাঁ ক্লাসে টেনে দিই, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, বিএফ নাই, কষ্ট পায় না, বিএফ হবে বিএফ ভার্সেস নানি, ও এম জি। ওকে, বিএফ এর সাথে নানির তুলনা। আচ্ছা, এখন দেখো যে প্রোনাউন দুই বা দুইয়ের অধিক, মানে দুইয়ের বেশি বস্তুর সাথে প্রত্যেকটাকে পৃথকভাবে বোঝায়, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো কি কি আমরা দেখি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো হচ্ছে কি ইচ, আইদার, নেইদার, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমি বললাম ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, নেইদার অফ দ্য ফ্রেন্ডস হ্যাজ পেন, এইগুলো কি বলছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বা ইচ অফ দ্য স্টুডেন্ট, প্রত্যেক শিক্ষার্থীর কি আছে, উপস্থিত আছে। এবং নেইদার অফ দ্য ফ্রেন্ডস মানে কোন বন্ধুদেরই নাই, কি নাই, কলম নাই। সো এইগুলো হচ্ছে কি ইচ, আইদার, নেইদার, এগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো এখানে আমরা সময় নষ্ট না করি, এখন এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে যে ইচ, এভরি ইত্যাদির পরে সাধারণত সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব হয়। তো এটা একটু এইভাবে করবা, এটা এভাবে নোটটা করবা, ইচ আর হচ্ছে কি এভরি, ইচ এবং এভরি নোটটা কিভাবে করবা, ইচ এভরির পরে কি হয়, ইচ এভরির পরে সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, আর শেষে কি হবে, ভার্বটা কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। পরে লিখলাম না, ভার্ব কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এইটা বুঝতে পারলা কিনা বলো তো? ভার্বটা হবে সিঙ্গুলার। সো একটু মনোযোগ দাও, ইচ এবং এভরির পরে সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ম আমরা জানি। আচ্ছা,
এইখানে এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি সকল ভার্সিটিতে প্রশ্ন হয়, এই জায়গাটা বুঝতে পারলে হলো। প্রশ্ন তো সব জায়গায় হয় না, বেসিকটা পড়াতে হবে বলে পড়াচ্ছি, বাকিগুলো প্রশ্ন যে জায়গা থেকে হয় মনোযোগ দাও, এখানে এই জায়গায় মনোযোগ দাও, যে সর্বোচ্চ মনোযোগ দাও। এখান থেকে কিন্তু 100% কমন হবে, এই জায়গা থেকে 100% কমন আসবে, এই জায়গায় মনোযোগ দিতে হবে। এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে, সর্বোচ্চ মনোযোগ দাও এই জায়গাটার মধ্যে, এখানে মনোযোগ দাও। দেখো ইচ এভরির পরে কি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন প্লাস সিঙ্গুলার নাউন প্রোনাউন থাকলে পরে কি সিঙ্গুলার ভার্ব হয়। এটা একটু দেখো যে ইচ ইচ ইচের পরে কি স্টুডেন্ট আছে, স্টুডেন্টস না, কিন্তু স্টুডেন্টস হলে প্লুরাল হতো, স্টুডেন্ট সিঙ্গুলার। এভরি এভরির পরে কি স্টুডেন্ট আছে, নট স্টুডেন্টস, স্টুডেন্টস হলে কিন্তু প্লুরাল হতো এস দিলে। তাহলে ইচ এভরির পরে কি সিঙ্গুলার নাউন পড়ছে না, এরপরে কি ইচ এভরি পরে কি সিঙ্গুলার নাউন বা প্রোনাউন সবই বসাইছি আমি। তারপরে কি সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে। ভার্ব সিঙ্গুলার কোনটা, হ্যাজ একটা সিঙ্গুলার, ইজ একটা সিঙ্গুলার। অনেকে বলবে ভাই এই যে ভার্বটা সিঙ্গুলার চিনবো কিভাবে, মনে রাখবো যে সব ভার্বের শেষে এস আছে, যে সব ভার্বের শেষে কি আছে এস আছে, এগুলো সিঙ্গুলার। তো হ্যাজ এর সাথে কি আছে এস আছে, এটা সিঙ্গুলার। ইজ এর সাথে এস আছে, এটা সিঙ্গুলার। ঠিক আছে, যে ভার্বের শেষে এস আছে এটা কি সিঙ্গুলার ভার্ব। এখন দেখো এখান দেখো পার্থক্যটা হয় এই জায়গায়, এই জায়গা থেকে মূলত প্রশ্নটা হয়। তো ওটা তো সাধারণ নিয়ম। অসাধারণ নিয়মটা কোনটা, অসাধারণ নিয়ম হচ্ছে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা দেখো ইচ অফ, নেইদার অফ। দেখো আইদার অফ, ওইখানে দেখো ইচ ছিল, ইচের পর কিন্তু অফ ছিল না। এখানে নেইদার ছিল, নেইদার পর কিন্তু অফ ছিল না। আইদার ছিল, আইদার পর অফ ছিল না। যখন ইচ অফ, নেইদার অফ, আইদার অফ এগুলোর পর যখন অফ থাকবে অর্থাৎ প্রিপজিশনটা থাকবে, তখন মনে রাখবা তখন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটবে কি জানো, এইগুলোর পরে প্লুরাল নাউন হবে বা প্লুরাল প্রোনাউন হবে। ইচ অফ, নেইদার অফ, আইদার অফ এগুলোর পরে কি হবে প্লুরাল নাউন বা প্রোনাউন হবে। এগুলোর পর নাউন বা প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে। কিন্তু কিন্তু আমরা জানি নাউন বা প্রোনাউন প্লুরাল হইলে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, ভার্বটা প্লুরাল হওয়ার কথা। কিন্তু এখানে ভার্বটা প্লুরাল হবে না, ভার্বটা হবে সিঙ্গুলার। ঘাড়টার নিয়ম একটা, তাই না? তার একটা যে ইচ অফ, নেইদার অফ, আইদার অফ এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এটা বুঝতে পারলা কিনা বলো, এটা বুঝতে পারলা কিনা বলো। তাহলে ইচ অফ, আইদার অফ, নেইদার অফ পরে কি প্লুরাল নাউন বা প্রোনাউন, কিন্তু ভার্ব কি হবে প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। এই জিনিসটা বুঝতে পারলে হলো। এখন তো এইখানে দেখো কতগুলো প্রশ্ন। নেইদার অফ, নেইদার হবে কি নাউন, কি রুটস মানে অ্যাজ দেওয়া আছে প্লুরাল। আচ্ছা নেইদার অফ দ্য রুটস এটা প্লুরাল, নেইদার অফ দ্য রুটস এটাও প্লুরাল। নেইদার, নেইদার পর দেখো এখানে অফ নাই, নেইদার পর কি থাকবে অফ থাকবে, সো এটা বাদ। এখন নেইদারের পরে নাউন বা প্রোনাউনটা কি হয়, নাউন বা প্রোনাউন প্লুরাল হয়, নাউন প্রোনাউন কি হয় প্লুরাল হয়। কিন্তু ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। সো ভার্ব সিঙ্গুলার কোথায় আছে এখন বলো ভাইয়া, সিঙ্গুলার ভার্ব কোনটা চিনবো, যে ভার্বের শেষে, যে ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে, ভার্বের শেষে যদি এস বা ইএস যোগ থাকে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে, ভার্ব কি হবে সিঙ্গুলার হবে। দেখো তোমাকে একটা বলি, গো, গো যে ভার্ব, যে গো ভার্ব, এই গো ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই ভার্ব কিন্তু প্লুরাল, এই ভার্ব কিন্তু প্লুরাল, বাট গো এর সাথে যখন এস বা ইএস যোগ করা হয়, ইএস যোগ করা তখন এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার। মনে রাখবে পৃথিবী যত ভার্ব আছে জন্মগতভাবে ভার্বগুলো প্লুরাল, এর সাথে এস বা ইএস যোগ করলে ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। তার মানে সিঙ্গুলার ভার্ব কিভাবে চিনবো, যে ভার্বের সাথে এস বা ইএস আছে এগুলো সিঙ্গুলার। এখন মনোযোগ দাও, নেইদারের পরে কি হয় নাউন বা প্রোনাউন প্লুরাল। আমরা তিনটা অপশনে নাউন বা প্রোনাউন প্লুরাল আছে। এখন ভার্ব সিঙ্গুলার লাগবে, লিড, লিড কে ভার্ব, এর সাথে কি এস বা ইএস আছে নাই, তার মানে এটা কি প্লুরাল, প্লুরাল হলে হবে না, কারণ নেইদার অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। লিডস এটা কিন্তু ঠিক দেখো এস আছে, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, ভার্ব সিঙ্গুলার, নাউন বা প্রোনাউন প্লুরাল। তারপর দেখো লিডিং ভার্ব প্লাস আইএনজি হলে তো হবে না, তো উত্তর কোনটা হবে, উত্তর হবে বি। এটা বুঝতে পারলা কিনা বলো। এই তো সবাই পারতেছো। এখন আরেকটু মনোযোগ দাও, আরেকটু মনোযোগ দাও, যে কি বলা হলো নেইদার অফ, নেইদার অফ দোজ, দোজ কি প্লুরাল, নেইদার অফ দোজ এটাও প্লুরাল, নেইদার অফ দোজ এটাও প্লুরাল, নেইদার অফ দোজ। কারণ আইদার অফ, নেইদার অফ এর পরে কি হয় নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে, নাউন প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে। ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা কি হবে ভার্ব হবে সিঙ্গুলার। সো এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আইদার অফ এর পরে প্লুরাল দেওয়া আছে, নাউন প্রোনাউন প্লুরাল দেওয়া আছে, প্রোনাউনটা প্লুরাল দেওয়া আছে। এখন আমার সিঙ্গুলার কোনটা আছে, সিঙ্গুলার দেখো ফিল, ফিল যে ভার্ব, আর ফিলিং প্লুরাল। তারপর দেখো ফিলস,
ফিলসটা কি আমার সিঙ্গুলার, কারণ ফিলের সাথে আমি জানি ভার্বের সাথে এস বা ইএস দিলে ভার্ব কি হয় সিঙ্গুলার হয়, তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে সি, উত্তর কোনটা হবে সি হবে। আর হ্যাভ, হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে কি প্লুরাল। তো আর কোথাও কিন্তু এই অপশনটা দেওয়া নেই, ভার্ব প্লুরাল দেওয়া নেই। আচ্ছা বাকিগুলো পারবে না তোমরা? ওকে, এখন আমরা একটু এই জায়গায় মনোযোগ দেই যে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা বলছিলাম যে হু, শুরুতে পড়ছিলাম না হু, তারপর হচ্ছে কি হুইচ, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউনও পাইছিলাম, রিলেটিভ প্রোনাউনও পাইছিলাম। তাহলে কখন এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো, কখন এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলবো? সহজ একটা কথা বলি শোনো, যদি দেখো হু হুইচ এই যে শব্দগুলো, এই শব্দগুলো বাক্যের শুরুতে আছে, বাক্যের শুরুতে আছে আর লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা তখন আর রিলেটিভ প্রোনাউন হবে না। যেমন হোয়াট বাক্যের শুরুতে আছে লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন না। হুইচ, হুইচ কি আছে বাক্যের শুরুতে আছে লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এটা কোন কোন প্রোনাউন হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। কারণ ইন্টারোগেটিভ প্রোনাউন হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তো প্রশ্নবোধক বাক্যে কিন্তু হু হুইচ এগুলো থাকলে এগুলো তখন আমরা বলবো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, এখন এই হু গুলোকে কখন আমি রিলেটিভ প্রোনাউন বলবো? যখন দেখবো এই হু দ্যাট এগুলো এগুলো যখন দেখবো এগুলো বাক্যের শুরুতে থাকলে, লাস্টে কোশ্চেন মার্ক থাকলে এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। যখন শুরুতে না মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে লাস্টে কোশ্চেন মার্কের পরিবর্তে ফুল স্টপ থাকবে বা কোশ্চেন মার্কের পরিবর্তে অন্য যে কোনো কিছু চিহ্ন থাকবে। দেখো দ্যাট মাঝখানে আছে, রিলেটিভ প্রোনাউন, এইগুলো রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন কি করে? একটা রিলেশন তৈরি করে, এই জিনিসটা ভালো করে বুঝো যে আই নো দা বয়, আমি চিনি সেই ছেলেটাকে, হু ওন দ্য গেম, যে কিনা ম্যাচটা জিতেছিল। এখানে তোমাকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বোঝাতে চাই, হু কি তাহলে হু একটা রিলেটিভ প্রোনাউন, হু একটা কি রিলেটিভ প্রোনাউন, হু তো শুরুতে বসে নাই, লাস্টে কোশ্চেন মার্কও নাই, তারা ইন্টারোগেটিভ প্রোনাউন না। তাহলে হু মাঝখানে বসলে আর কোশ্চেন মার্ক ভিতরে ফুল স্টপ থাকে, মানে ফুল স্টপ থাকলে মাঝখানে বসলে ফুল স্টপ থাকলে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যা থাকে না এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে কি বলা হয়? পূর্বপদ। এটাকে বইয়ে লেখা আছে পূর্বগামী, এর ইংরেজি হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট। তো অনেকেই অ্যান্টিসিডেন্ট পড়তা, বাট অ্যান্টিসিডেন্ট কি জিনিস? যে রিলেটিভ প্রোনাউনের আগে যে শব্দটা আছে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখন আরেকটা দেখো, দিস ইজ দ্য ফোন, এটা সেই মোবাইল, দ্যাট যেটি আই লস্ট আমি হারিয়েছিলাম এস্টারডে, যেটি আমি গতকালকে হারিয়েছিলাম। যে দ্যাট কি করলো? এই ফোনটার সাথে একটা রিলেশন তৈরি করলো না, সম্পর্ক তৈরি করলো। এই ফোনটা, এই দ্যাট হচ্ছে কি আমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। কিভাবে রিলেটিভ প্রোনাউন? এটা রিলেশন তৈরি করছে ফোনের সাথে, যে যেটি, যেটি বলতে কোনটি? মোবাইল কিন্তু বোঝাচ্ছে, দিস ইজ দ্য ফোন, এটা সেই মোবাইল ফোন, যেটি, যেটি বলতে কে বোঝাচ্ছে? দ্য ফোন, যে মোবাইলটা হারাইছে, আই লস্ট স্টারডে, যে ফোনটা গতকালকে হারিয়েছে। ক্লিয়ার কিনা বলো? এই যে রিলেটিভ প্রোনাউনের যে আগের ওয়ার্ডটা এটাকে বলা হয় পূর্বপদ বাংলায়, আর ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট, ইংরেজিতে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারছো অ্যান্টিসিডেন্ট কি? বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এখন আমরা এটা চকের মাধ্যমে দেখি, চকের মাধ্যমে দেখি রিলেটিভ প্রোনাউন কি, ইন্টারোগেটিভ প্রোনাউন কি। ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, আর রিলেটিভ প্রোনাউন দ্বারা কি করা হয়? সম্পর্ক স্থাপন করা হয়। আর ইন্টারোগেটিভ প্রোনাউন কি থাকে? বাক্যের শুরুতে থাকে। ইন্টারোগেটিভ প্রোনাউন কি থাকে? বাক্যের শুরুতে থাকে। আর এটা কোথায় থাকে? রিলেটিভ প্রোনাউন থাকে বাক্যের মাঝখানে। রিলেটিভ প্রোনাউন কোথায় থাকবে? বাক্যের মাঝখানে। আর বাক্যের শেষে দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে থাকবে আর শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো আমি বললাম যে হু ইজ হি, হু ইজ হি, লাস্টে কি কোশ্চেন মার্ক দিলাম না? এই যে হুটা কি বাক্যের শুরুতে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? আর এইখানে বাক্যের মাঝখানে বসবে রিলেটিভ প্রোনাউন, আর শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে, মানে প্রশ্নবোধক চিহ্ন ছাড়া যে কোনো চিহ্ন বসবে আর কি, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া যে কোনো চিহ্ন বসতে পারে। তাহলে কেমন হতে পারে? আমি বললাম দিস ইজ দ্য পেন, দ্য পেন which I lost yesterday, I lost yesterday। এটা দেখা যাচ্ছে না তাই তো? স্টাডি লিখলাম, আচ্ছা ওইটা দেখা যাচ্ছে না, দেখাও লাগবে না। এখন দেখো এখানে which লিখলাম না, এখানে হুইচটা লিখলাম, হুইচটা কি মাঝখানে বসছে না? বাক্যের মাঝখানে বসছে।
তো এই যে মাঝখানে বসলে আজ থেকে ফুল স্টপ দিছি, তো তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন বলো রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনে কোনো ঝামেলা আছে কিনা বলো, ক্লিয়ার কিনা? রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে কোনো ঝামেলা আছে কিনা বলো। আমি রিলেটিভ প্রোনাউন একটা एग्जांपल দিই, প্রয়োজন তোমরা কমেন্ট করো। বললাম দিস ইজ দা পেন which I lost yesterday। লাস্টে কি দিলাম? ফুল স্টপ দিলাম। যখন এটা বাক্যের মাঝখানে বসে এবং লাস্টে ফুল স্টপ থাকে তখন এটা হয় রিলেটিভ প্রোনাউন। আর যখন বাক্যের শুরুতে বসে, হ্যাঁ, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক থাকে, শুরুতে এবং কোশ্চেন মার্ক থাকলে এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করা বোঝাচ্ছে। আর যখন মাঝখানে বসবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে, মানে ফুল স্টপ থাকবে ব্যাপারটা এরকম না, মানে ফুল স্টপ মানে হচ্ছে মূলত প্রশ্নবোধক চিহ্ন ছাড়া যে চিহ্নটা বসুক, মানে মাঝখানে থাকুক, আর ফুল স্টপ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল স্টপ বসে, প্রশ্নবোধক চিহ্ন ছাড়া যে কোনো চিহ্ন বসলেই হলো, তখন এটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইভাবে বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবা। আচ্ছা, এখানে দেখো বলা হলো which one is a relative pronoun। তো রিলেটিভ প্রোনাউন কোনটা? যে হু কিন্তু রিলেটিভ প্রোনাউন ও ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে প্রশ্ন যদি করা হয়তো which is the interrogative pronoun, তখন কিন্তু এই হুই হইতো। ঠিক আছে, তো রিলেটিভ প্রোনাউনের প্রশ্ন করছে দেখে উত্তর আমি হু দিছি। ঠিক আছে, হু কিন্তু রিলেটিভ ইন্টারোগেটিভ দুটোই হতে পারে। ওকে, তারপর দেখো হু, হোয়াট এন্ড হুইচ আর, এগুলো কোন ধরনের প্রোনাউন? এগুলো হু, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো কি? ইন্টারোগেটিভ আর হচ্ছে রিলেটিভ। তো অপশন কোনটা আছে? ডেমনস্ট্রেটিভ না, পার্সোনালও না, রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন অপশনে কিন্তু ইন্টারোগেটিভ দেওয়া নাই। এখন যদি কোনো কারণে এরকম হইতো, এখানে দিয়ে দিল ইন্টারোগেটিভ, কি দিয়ে দিল? ইন্টারোগেটিভ, এবং পরবর্তীতে অপশন দিতে বললো বি প্লাস হচ্ছে সি, তখন কিন্তু উত্তর ডি হইতো। কারণ এই হু, হোয়াট, হুইচ এগুলা ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো আবার রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? ওকে, তারপরে দাও in which type of sentence a relative pronoun joins two clause। দুইটা ক্লজকে কে জয়েন করে? দুইটা ক্লজকে জয়েন করা হচ্ছে কে? আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো, in which type of sentence মানে কোন ধরনের বাক্য হবে যখন রিলেটিভ প্রোনাউন জয়েন্স টু ক্লজ, মানে রিলেটিভ প্রোনাউন যখন জয়েন করে। মনে রাখবা, আমি একটা एग्जांपल যেটা দিয়েছিলাম যে দিস ইজ দা পেন which I lost। এই যে এখানে একটা কি সাবজেক্ট ভার্ব আছে, এরপরে কিন্তু সাবজেক্ট ভার্ব আছে। তো সেন্টেন্স এবং ক্লোজের মধ্যে সামান্য পার্থক্য আছে। আপাতত যেটা সেন্টেন্স এটাকে ক্লোজ হিসেবে ধরে নাও আর কি। উইচ দ্বারা কি করলাম? দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম, তখন এটা কি সিম্পল সেন্টেন্স হবে না কমপ্লেক্স হবে, নাকি কম্পাউন্ড হবে না ইন্টারোগেটিভ হবে? মনে রাখবো, তখন এটা কমপ্লেক্স হবে। এটা একটা সেন্টেন্সের বিষয়, স্ট্রাকচারের বিষয়। যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি, এটা মাথায় রাখবা, যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি তখন এই সেন্টেন্সের স্ট্রাকচার হয় কমপ্লেক্স, এটা মনে রাখলেই হবে। যখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করবো তখন সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস। দ্য ওয়ার্ড হু ইজ হুইচ প্রোনাউন, মানে এটা কোন ধরনের প্রোনাউন? যে হুটা, আই নো দ্য ম্যান, এই হুটা আমরা জানি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, রিলেটিভ প্রোনাউন হতে পারে। আর যেহেতু হুটা বাক্যের মাঝখানে বসছে এবং লাস্টে ফুল স্টপ আছে, তার মানে এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন না, এটা রিলেটিভ প্রোনাউন। এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। আমার অপশনও কিন্তু ইন্টারোগেটিভ ছিল না, যদি ইন্টারোগেটিভ থাকতো তাহলে কিন্তু ইন্টারোগেটিভ দিতে পারতাম না। কারণ ইন্টারোগেটিভ হইতে গেলে বাক্যের শুরুতে থাকতে হবে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকতে হবে। বুঝতে পারলা কিনা বলো? তোমরা কি পারতেছো? পারতেছো? ওকে, আচ্ছা, ইট ইজ আই হু এম টু ব্লেম। আচ্ছা, নেম দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই প্রোনাউনটাকে কি প্রোনাউন বলবা? এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন বলবা নাকি রিলেটিভ প্রোনাউন বলবা? দেখো এখানে কিন্তু অপশন আমার দিচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার সি নাম্বার দিচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন যদি হতো তাহলে লাস্টে কোশ্চেন মার্ক হইতো এবং এইটা হুটা
বাক্যের শুরুতে থাকতে হইতো, তার মানে হুটা বাক্যের শুরুতে থাকতে হবে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকতে হবে, তখন ইন্টারোগেটিভ হবে। সো শুরুতে নাই এক কথা, লাস্টে কোশ্চেন নাই, শুরুতেও নাই কোশ্চেন নাই, তার মানে এটা ইন্টারোগেটিভ হবে না। তার ইন্টারোগেটিভ না হলে কি হবে, ও টু রিলেটিভ প্রোনাউন হবে। আর রিলেটিভ প্রোনাউন হওয়ার শর্তটা কি, যে এটা বাক্য বলতে দুইটা ক্লোজকে যুক্ত করে তো, এটা মানে মাঝখানে বসবে আর লাস্টে ফুল স্টপ থাকবে। তো লাস্টে ফুল স্টপ কিন্তু আছে, কোশ্চেন মার্ক নেই, ফুল স্টপ আছে এবং এটা মাঝখানে বসছে। মূলত এই রিলেটিভ প্রোনাউন গুলো দুটো ক্লজকে রিলেট করে, সংযুক্ত করে। এখন বলা হলো হু হুইচ আর, হু হুইচ হোয়াট আর, এটা কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে কি দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, আবার হচ্ছে কি তোমার রিলেটিভ প্রোনাউন হতে পারে। সো ইন্টারোগেটিভ প্রোনাউন উত্তরে আবার আছে এবং রিলেটিভ প্রোনাউনও আছে। সো উত্তর কোনটা হবে? উত্তর দুটোই, ঠিক আছে। হু হুইচ আর ইন্টারোগেটিভ প্রোনাউন হবে আর রিলেটিভ প্রোনাউন হবে। সো এই দুইটাই উত্তর সঠিক। দেখো এখানে শুধু সি না, এটাও সঠিক, ইন্টারোগেটিভ সঠিক, এখানে ভুল করছে, ঠিক আছে, সাইডের ভুল হয়েছে এখানে, এটা ইন্টারোগেটিভও সঠিক। আচ্ছা, এখন আসলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা দেখবো। কি দেখবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন আমি কি বলছিলাম, লাস্টে কি যেন থাকবে, সেলফ থাকবে। যে সেলফিশ থেকে মনে করো সেলফ, সেলফ থাকবে। আর যদি এটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, ওই এফটা চলে যাবে, কোথায় চলে যাবে? ভেস্তে চলে যাবে। তো এস ই এল, আর ভেস্তে গেলে কি হবে? ভিইএস, ভেস। এই যে সেলফস, সেলফ হলো সিঙ্গুলার আর তোমার সেলস, তাহলে এই রিফ্লেক্সিভ প্রোনাউন চিনার উপায় হচ্ছে কি সেলফ অথবা সেলস থাকবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফস, ঠিক আছে, দেমসেলফস, ইউরসেলফস, ইউরসেলফ এটা সিঙ্গুলার আর এটা প্লুরাল। ইউরসেলফও হতে পারে, ইউরসেলফসও হতে পারে, তুমি নিজে, তোমরা নিজেরা, হারসেলফ, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা একটা ফ্লো চার্টের মধ্যে দেখলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় কি থাকবে, দুটো জিনিস থাকবে, সেলফ অথবা সেলফস, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল করো। যখন এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা সিঙ্গুলার হবে, কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। তখন তখন এই সেলফ হবে, কি হবে? এখানে দুইবার লেখা দরকার নেই, দুইবার চলে আসছে, ঠিক আছে। সিঙ্গুলার হলে সেলফ আসবে, এটা লাগবে না, এটা অতিরিক্ত আসছে, এটা অতিরিক্ত, এটা কি অতিরিক্ত আসছে, এটা লাগবে না। তো রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন সিঙ্গুলার হবে শেষে থাকবে সেলফ, আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন প্লুরাল হবে তখন হবে সেলফস, এফটা উঠে গিয়ে ভিইএস, ভেস্তে চলে যাবে, এফটা ভেস্তে চলে যাবে। তো ভেস, এফটা চলে গিয়ে কি হবে? ভিইএস। এই যে ধরনের প্রশ্নটা আছে না, ভিউপিতে এতবার আসছে গত বছর, মানে গত বছরের আগের বছর, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা। এবং তোমাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু বিকল্প নাম আছে, এইগুলো দিয়ে কিন্তু প্রশ্ন করে, দুষ্টমি করে। এটা এই ধরনের দুষ্টমিগুলো করা হচ্ছে বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। কেমন করে? যে বলবে কি, যে তোমরা তো সবাই যারা শিখায় দেয় যে আমরা সেলফ থাকলে, আমি তোমার শিখাই দিলাম সেলফ থাকলে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন, অথবা সেলফস, হ্যাঁ সেলফস থাকলে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, শিখাই দিলাম। কিন্তু পরীক্ষা বলো কি, নিচের কোনটি ইমফেটিক প্রোনাউন? আমরা ইমফেটিক প্রোনাউনটা তো ভাই পড়াইলেন না। ইমফেটিক প্রোনাউন কোনটা? রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে ইমফেটিক প্রোনাউন বলে। ইমফেটিক মানে হচ্ছে জোর দেওয়া, আর রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারাও কিন্তু আমরা জোর দেই। আর ইমফেটিক না দিয়ে আবার আরেকটা দুষ্টুমি করতে পারে, ইমফেটিক না দিয়ে এমফাসাইজিং প্রোনাউন। কি বলবে ভাই? আপনি তো এমফাসাইজিং প্রোনাউনটা পড়ার নাই, যে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়াইছি না, এর আরেকটা নাম হচ্ছে কি এমফাসাইজিং প্রোনাউন। এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে, এটা হচ্ছে কি ইনটেনসিভ প্রোনাউন। আমি বলো নিচের কোনটি ইনটেনসিভ প্রোনাউন? নিচের কোনটি ইনটেনসিভ প্রোনাউন? এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে বলতেছি ইনটেনসিভ প্রোনাউন। কেন ইনটেনসিভ প্রোনাউন বলতেছি? এবং এই দুটো একই জিনিস। আর ইনটেনসিভ প্রোনাউন যদি হয় তাহলে সাবজেক্টের পরেই একদম আই মাইসেলফ, ধরো কি আই মাইসেলফ, আই মাইসেলফ কিলড, এরকম টাইপের হবে। অর্থাৎ সাবজেক্টের পরেই যখন ডিরেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে তখন আমরা কি বলবো? ইনটেনসিভ প্রোনাউন। তখন আমরা বলবো ইনটেনসিভ প্রোনাউন, মানে এটা বেশি জোর দেওয়া হয়। সো ইমফেটিক প্রোনাউন, এমফাসিসিং প্রোনাউন, ইনটেনসিভ প্রোনাউন সবই হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন কি বোঝাচ্ছে, আচ্ছা কি সেলফ থাকবে। কিন্তু ইনটেনসিভ প্রোনাউনের ক্ষেত্রে মনে রাখবো যে সাবজেক্টের পরপরই আমার রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, তখনই আমি এটাকে বলবো ইনটেনসিভ প্রোনাউন। ঠিক আছে, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? এখন which one is reflexive pronoun? বিগত বছরের প্রশ্ন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি শিখেছি? লাস্টে সেলফ থাকবে, এটা সেলফিশ।
রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি সেলফিশ, সেলফ থাকে। তো সেলফ আছে কোথায়? সেলফ আছে অপশন এ তে। তোমরা তোমরা উত্তর করো, সবাই উত্তর করো। তাহলে এই এ নাম্বারটা উত্তর হবে। পরে দেখি আই কাট মাই সেলফ, আই কাট মাই সেলফ। তো হিয়ার মাই সেলফ ইজ, মাই সেলফ কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি অ্যাডভার্ব। আর প্রোনাউন এটা তো অবশ্যই প্রোনাউন, বাট এটা কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই জায়গায় মাথায় রাখতে হবে। তো এই প্রোনাউন উত্তর হইতো যদি আমার রিফ্লেক্সিভ কথার উল্লেখ এখানে না থাকতো। এখানে প্রোনাউন আছে, এখানে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো উত্তর সঠিক কোনটা? উত্তর সঠিক হচ্ছে এটা। প্রোনাউনও উত্তর, কিন্তু এখানে এক্স্যাক্টলি বলা নাই কোন প্রোনাউন এটা। যদি এক্স্যাক্টলি বলা আছে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, উত্তর হবে ডি। ঠিক আছে, ওকে। ডু ইট ইউরসেলফ, এখানে ইউরসেলফটা কোন ধরনের প্রোনাউন? ইউরসেলফটা অবশ্যই সেলফ থাকলে সেলফিশ, সেলফ থাকলে সেলফিশ, এরা কোন ধরনের প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, ক্লিয়ার কিনা? এগুলো ছিল বিগত বছরে আসা প্রশ্ন। আচ্ছা, যারা দেরি করে ঢুকছো ক্লাসে তারা রেকর্ড ক্লাস করো, ঠিক আছে? মাঝখানে ঢুকলে আমাদের প্রবলেম হবে। হ্যাঁ, ওকে। এখন একজন এসে যদি বল ভাই আপনি আবার শুরু থেকে শুরু করেন, আমি আসছি ক্লাসে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? অনেকজন তো ক্লাস করতেছে রেগুলার, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি এখানে মনোযোগ দিয়ে। আমরা যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট বলে। ইনডিফিনিট মানে হচ্ছে কি অনির্দিষ্ট। কেমন? আমি যদি বলি, একটু আগে বললাম সামবডি প্রপোজড মি বা সামওয়ান প্রপোজড মি, কি বললাম? সামওয়ান প্রপোজড মি। তুমি কি বুঝতে পারো কে আমাকে প্রপোজ করছে? আমি যদি বলে দিই নীলা, তখন বুঝতে হচ্ছে নীলা ও হচ্ছে ওই মেয়েটা। এই যে দেখো এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, বডিতে বোঝাচ্ছে এভরিবডি, এনিবডি। এনিবডি বলতে কাকে বোঝাচ্ছে? এমন কেউ আছে? এনিবডি বলতে কি তুমি করিমকে বুঝতেছো, নাকি রহিমকে বুঝতেছো, নাকি জব্বারকে বুঝতেছো? কাউকে না। নো বডি, নো বডি বলতে কাকে বুঝতেছো? কাউকে বুঝতেছো না, মানে যে কেউ, মানে অনির্দিষ্ট যে কেউ হইতে পারে। তো এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা বলি ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? ইনডিফিনিট প্রোনাউন। সো এই প্রোনাউনগুলো সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে, আবার বুথ সিঙ্গুলার প্লুরাল দুইটি হইতে পারে। এইগুলোর পরে আবার সিঙ্গুলার হবে, এগুলোর পরে প্লুরাল হবে, মানে বুথ, ফিউ, ফিউয়ার, মেনি, আদার, সেভারাল, এগুলোর পরে প্লুরাল হবে। আর এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, এগুলোর পরে সিঙ্গুলার হবে। আর এগুলো এনি, অল, মোস্ট, সাচ, এগুলোর পরে সিঙ্গুলার প্লুরাল সবই হইতে পারে, ঠিক আছে? এখন দেখো, এখন দেখো এই জায়গাটা তো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে, যে এনি ওয়ান অফ, এনি ওয়ান অফ, তারপর হচ্ছে কি ওয়ান অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এইগুলোর পরে, এইগুলোর পরে নাউন বা প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে কি, যে ওয়ান অফ, এনি ওয়ান অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার, কিন্তু ভার্ব কি হবে? প্লুরাল হবে। চলো বিগত বছরের প্রশ্নটি সলভ করি। আচ্ছা, প্রশ্ন করলো যে এই দুটো কোন ধরনের, এটা হচ্ছে কোন ধরনের প্রিপোজিশন, কি জানো এটা, কোন ধরনের প্রোনাউন? ওয়ান, ওয়ান বলে সামওয়ান, মানে কাকে বুঝতেছো? আমাকে বুঝতেছো? যেমন সামওয়ান, সাম, সাম বলতে কতটুকু? বললাম সাম, গিভ মি সাম অ্যাপলস বা গিভ মি সাম বিনস। এই সাম দা, এখন বলো স্যার সাম কতটুকু? সাম মানে কতটুকু কিছু, কতটুকু দিব? বুঝতে পারছো? 5 কেজি, 10 কেজি, 1 লিটার, 2 লিটার, বুঝতে পারতেছো না? এনি, মেনি, নান, এগুলো তার নির্দিষ্ট বোঝাচ্ছে না। সো নির্দিষ্ট না হলে এটা কি? ইনডিফিনিট প্রোনাউন। এগুলো কি? ইনডিফিনিট প্রোনাউন, ঠিক আছে? আর এটা জানো যে পার্সোনাল প্রোনাউন গুলো কি? আই, হি, এগুলো। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল হু, উইচ। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো তুমি চিনো, দিস, দ্যাট। আচ্ছা দেখো, নান, নান দ্বারা মানে নান দ্বারা বুঝতেছে না, নির্দিষ্ট কাউকে বুঝতেছে না। নির্দিষ্ট বুঝতে না পারলে এটা ইনডিফিনিট প্রোনাউন। কেউ পারে না, কেউ বলতে কে। তারপর দেখো হচ্ছে গিয়ে এই যে প্রশ্নটা বললাম না, যে ওয়ান অফ, ইচ অফ, যে ওয়ান অফ, ওয়ান অফ এর পরে কি হয় বলো তো?
প্লুরাল হয়, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়। যে এই যে নাউনটা ফ্রেন্ড, এটা কিন্তু সিঙ্গুলার, এটা কি করতে হবে? প্লুরাল বানাইতে হবে। ওয়ান অফ, যে ওয়ান অফ, ইচ অফ, তোমাকে স্লাইডটা দেখায় আবার, না হয় বুঝতে পারবো না। এটা স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ বলছিলাম না, পরীক্ষায় আসে এই যে জিনিসটা। এইখানে দেখো, ওয়ান অফ, এনি অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এই যে এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন দেখো তো, এখন দেখো, এখন কি পারতেছে কিনা এইগুলোর পরে। এখন দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পর কি? প্লুরাল আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু প্লুরাল নাই, ফ্রেন্ড দেওয়া আছে, এস দেওয়া নেই কিন্তু, সো এটা বাদ। ওয়ান অফ, ওয়ান অফ এর পর কি? প্লুরাল আছে, তো এটাও আমার ঠিক আছে, রাইট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটাও ঠিক আছে। তাহলে কাটা দিলাম, কোনটা কাটা দিলাম? শুধু বি নাম্বারটা। এখন আরেকটা জিনিস দেখতে হবে, যে নাউন বা ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়। নাউন বা প্রোনাউনটা কি হয়? প্লুরাল হয়, কিন্তু ভার্ব কি হয়? ভার্ব হয় সিঙ্গুলার। এখানে কি আর কি সিঙ্গুলার? আর তো প্লুরাল, তাহলে বাদ এ নাম্বারটাও। এইখানে তো আগে কাটা দিয়ে দিছি, কারণ এখানে নাউন বা প্রোনাউনটা প্লুরাল ছিল না। এখন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরপরে কি? ভার্ব আমার কি? সিঙ্গুলার আছে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে সি। আর এখানে দেখো আর আছে, ফ্রেন্ডস, নাউন বা প্রোনাউনের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, সেখানে সিঙ্গুলার না হয় আর হয়েছে। সেম সেম প্রশ্ন। অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ এর পরে কি নাউন বা প্রোনাউন প্লুরাল হয়? অন অফ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু প্লুরাল নাই, সিঙ্গুলার, তাহলে বি নাম্বারটা কাটা। অন অফ মাই ফ্রেন্ডস, নাউন বা প্রোনাউন প্লুরাল, অন অফ এর পরে। অন অফ মাই ফ্রেন্ড, এই যে নাউন বা প্রোনাউন প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু প্লুরাল না হয় সিঙ্গুলার, তার মানে বাদ গেল কোনটা? বাদ গেল বি এবং ডি। এখন ভালো করে খেয়াল করো, আমি কি শিখেছি? ভার্বের সাথে এস বা ইএস যোগ হইলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে এই যে লিভের সাথে কি এস আছে না, এই ভার্বটা কি? সিঙ্গুলার। এখানে লিভের সাথে কি, এখানে লিভের সাথে কি এস বা ইএস আছে? নাই, এই ভার্বটা হচ্ছে প্লুরাল, তাহলে এটা বাদ। কারণ আমি জানি ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হলেও এরপরে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হতে হবে, ভার্বটা সিঙ্গুলার হতে হবে। ওকে, উত্তর কি হবে? উত্তর হবে এ। সেম ভাবে বাকিগুলো পারবা না? জাস্ট একটা দেখাই দিই, একটা দেখাই, হ্যাঁ। অন অফ দ্য মেজর লোড শেডিং, অন অফ দ্য মেজর, অন অফ, অন অফ পরে কি? প্রবলেমস, প্রবলেমস কি? নাউন বা প্রোনাউন প্লুরাল, এখানে কি? প্রবলেম, এস নাই, তার মানে এটা বাদ। এটা প্রবলেমস, নাউন প্রোনাউন প্লুরাল, এটা ঠিক আছে। প্রবলেমেটিক, এটা অ্যাডজেক্টিভ করে ফেলছে, এটা হবে না। এখন নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও, নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও এরপর কি? ভার্ব কি? সিঙ্গুলার লাগে না, তাহলে আর বাদ, আর বাদ। উত্তর কোনটা? উত্তর হবে সি। কারণ অন অফ এর পরে, ওয়ান অফ এর পরে দেখো প্রবলেমস, নাউন বা প্রোনাউনটা কি আছে? প্লুরাল, ভার্ব ইজ সিঙ্গুলার, ভার্ব ইজ সিঙ্গুলার, সো উত্তর কোনটা হবে? উত্তর হবে সি। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ নোট তোমরা রাখবা, ওয়ান, এই ওয়ান যখন বাক্যের সাবজেক্ট হবে, এর পসেসিভ হবে ওয়ান্স। কি হবে? এটা পরীক্ষা অনেকবার আসছে, ওয়ান্স, এইটা পরীক্ষায় অসংখ্যবার আসছে, অসংখ্যবার, অসংখ্য। দেখো এখানে তো দুটো প্রশ্নের উত্তর আছে। ওয়ান শুড টেক কেয়ার অফ, কি হবে? ওয়ান্স, ঠিক আছে। ওয়ান শুড ওবি, কি হবে? ওয়ান, ওয়ানের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিবা, তাহলে হিজ হবে না, ইউর হবে না, দিয়ার হবে না, এই যে ওয়ান্স, ঠিক আছে, এটাই হবে। সো এটা পরীক্ষায় 100% আসবে, ঠিক আছে। কোথাও না কোথাও পাবা, কোন না কোন ইউনিভার্সিটিতে পাবা, এটা এটা লিখে রাখো। ওয়ান যখন বাক্যের সাবজেক্ট, তখন এর পসেসিভ কি নিবা? ওয়ান্স নিবা। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো ওয়ান শুড, এটা ওয়ান সাবজেক্ট হলে পসেসিভ হিসেবে কি হবে? ওয়ান্স, অ্যাপোস্ট্রফি ওয়ান লিখে অ্যাপোস্ট্রফি এস দিবা। হার হয় না, হিজ হয় না, দা হয় না, ওয়ান্স হবে, কি হবে? ওয়ান্স হবে। আচ্ছা, এখন আসো আমরা রেসিপ্রোকাল প্রোনাউন, লাস্টে যেটা আমরা আছে রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে পড়বো। রেসিপ্রোকাল প্রোনাউনটা দেখো, দেখো যে প্রোনাউন দ্বারা দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। রেসিপ্রোকাল প্রোনাউন গুলো কি কি? একটা হচ্ছে ইচ আদার, দুইটা প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন কয়টা? দুইটা, ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার।
তো ইচ আদার কখন বসবে? ইচ আদার, এটা এটা পরীক্ষায় অনেকবার গুরুত্বপূর্ণ। সো দেখো ইচ আদার কখন বসবে? দুইজনের মধ্যে হলে ইচ আদার। আর ওয়ান অ্যানাদার কখন বসবে? দুইজনের অধিক হলে, দুইজনের বেশি হলে। এটা বুঝতে পারলে কিনা বলো তো ভাইয়া? দুইজনের মধ্যে হলে ইচ আধার, দুইজনের মধ্যে হলে ইচ আধার। আর ওয়ান অ্যানাদার হবে দুইজনের বেশি হলে। এটা বুঝতে পারলা কিনা? স্পেশাল নোট, এটা হচ্ছে কি স্পেশাল নোট, এটা স্পেশাল নোট, এটা মাথায় রাখতে হবে। দুইজনের মধ্যে হলে স্পেশাল নোটটা কি? দুইজনের মধ্যে হলে ইচ আধার, আর দুইয়ের বেশি হলে ওয়ান অ্যানাদার। তাহলে একটু খেয়াল করো। আচ্ছা, দে ফট উইথ ওয়ান অ্যানাদার, ঠিক আছে? দে লাভ ইচ আদার। তাহলে ওয়ান অ্যানাদার, ইচ আদার, দুটো প্রোনাউন কোথায় কার বলো তো? রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার কোন ধরনের প্রোনাউন? এটা পার্সোনাল প্রোনাউন না, এটা রিলেটিভ প্রোনাউন না, ইনডিফিনিটিভ না, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার। দেখো আরেকটা প্রশ্ন বিগত সালে আসা, এটা একটু ঘুরে আসছে। কেমন ঘুরে কি আসছে দেখো, একটু মনোযোগ দাও। দ্য থ্রি সিস্টার্স মানে তিনজন বোন, লাভ ভালোবাসে, ইচ আদার। আচ্ছা, তিনজনের মধ্যে যদি হয়, তিনজন মানে কি দুইয়ের বেশি না? দুইয়ের বেশি হলে কি ইচ আদার হবে? দুইয়ের বেশি হলে কি ইচ আদার হবে বলো? দুইজনের মধ্যে হলে ইচ আদার, দুইজনের মধ্যে হলে ইচ আদার, আর দুইয়ের জনের বেশি হলে ওয়ান অ্যানাদার। তাহলে দেখো ইচ আদার হবে না, ভুলটা কিন্তু এখানেই। দ্য থ্রি সিস্টার মানে তিনজন বোন, লাভ ভালোবাসে, ওয়ান অ্যানাদার, এটা ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, এটাও ঠিক আছে, কিন্তু ভুলটা এখানে না, আমাদের ভুলটা আরেক জায়গায় আছে। দ্য থ্রি সিস্টার্স লাভড ইচ আদার, ইচ আদার হলে তো হবে না, ইচ আদার হয় দুইজনের মধ্যে হলে, আর ওয়ান অ্যানাদার হয় যখন দুইজনের বেশি হয়। ওয়ান অ্যানাদার কখন হয়? দুইজনের বেশি হলে। তো দেখো থ্রি সিস্টার যেহেতু আছে, তার মানে কি দুইজনের বেশি, দুজনের বেশি হলে কি হবে? ওয়ান অ্যানাদার হবে। তো এই দুইটা ঠিক আছে আপাতত। আরেকটা ভুল আছে, তাহলে দুইটা তো উত্তর না, উত্তর তোমার একটা। আরেকটা ভুল করে দেখো, থ্রি সিস্টার্স তিনজন বোন, নাকি সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল? যে তিনজন বোন, সাবজেক্টটা কি প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর ভার্বের সাথে যখন এস বা ইএস, মনে রাখবা ভার্বের সাথে এস বা অথবা ইএস যোগ হলে ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস নাই, ভার্ব তাহলে এটা প্লুরাল। হ্যাঁ, এটা প্লুরাল ভার্ব। আর এই ভার্বের সাথে কি আছে? এস আছে, তাহলে এটা সিঙ্গুলার ভার্ব। এখন এখানে সাবজেক্টটা কি? এখানে সাবজেক্টটা হচ্ছে কি? এখানে সাবজেক্টটা প্লুরাল, সাবজেক্টটা কি প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি কি হয়? সিঙ্গুলার হয়। তো এখানে সাবজেক্টটা কি? প্লুরাল, কিন্তু ভার্ব কি আমার? এই জিনিসটা বুঝো। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এটা কিন্তু আর একটা টপিকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক। এখানে থ্রি সিস্টার মানে কি? তিনজন বোন। তিনজন বোন যদি হয়, তিনজন বোন যদি হয়, তিনজন বোন কি সাবজেক্ট আমার কি প্লুরাল না? সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে কি এস বাই এস যোগ করা যাবে? করা যাবে না, এটা নিয়ম। সো এটা উত্তর। আর এখন তিনজন সিস্টার মানে তিনজন বোন, সাবজেক্ট আমার কি? সাবজেক্ট আমার প্লুরাল, কিন্তু ভার্বের সাথে কি করা হয়েছে? এস বা ইএস যোগ করা হয়েছে, এস যোগ করা হয়েছে, তাহলে এটা হবে না, ঠিক আছে? এটা হবে না, এটা অন্য টপিকের। বাট তোমার উদ্দেশ্য কি? ইচ আদার এবং ওয়ান অ্যানাদার মধ্যে ব্যবহার শেখা। আর এই যে বাকি অংশটুকু, এটা তোমাকে রাইট ফ্রম ভার্বে শিখাই দেবো, সমস্যা নেই। থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার। এখন দেখো, এখন কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখো, যেগুলো হচ্ছে কি প্রোনাউন থেকে তোমার 100%। এই যে টপিকগুলো পড়াচ্ছে না, জাস্ট 4-5টা নিয়ম দেবো, কয়টা নিয়ম দেবো? 4 থেকে 5টা, এর বাইরে যাবে না। 4টা কনসেপ্ট, এই 4টা কনসেপ্টের বাইরে তোমার প্রশ্ন হবে না প্রোনাউনের। এই 4টা কনসেপ্ট ভালো করে বুঝো। এই 4টা কনসেপ্টের বাইরে প্রোনাউন থেকে প্রশ্ন হবে না। সো প্রোনাউন থেকে প্রশ্ন হওয়ার আগে একটু মনোযোগ দাও, এখানে একটু মনোযোগ দাও। যে ধরো সাবজেক্ট হিসাবে একাধিক প্রোনাউন বসলে আগে সেকেন্ড পারসন বসাবা, তারপর থার্ড পারসন, সর্বশেষ ফার্স্ট পারসন বসাবা। মানে কৌশলটা কি মনে রাখার? কৌশলটা হচ্ছে কি যে সাধারণ নিয়মে যখন অনেকগুলো সাবজেক্ট একসাথে আসবে, তখন আগে সেকেন্ড পারসন বসাবা, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এখন এই জিনিসটা মনে রাখার একটা কথা বলি, দুই বলতে কি 2 নম্বর, কি বোঝাচ্ছে না? এই জায়গায় কারা বেশি আগে আছে? যারা 2 নম্বর লোক, যারা ঘুষ খায়, ওদের বাড়ি গাড়ি অনেক বেশি, ঠিক আছে? যারা 2 নম্বরই করে, ওদের কিন্তু টাকা পয়সা অনেক বেশি, ওরা কিন্তু জীবনে আগে আছে। তো এই যে 2 নম্বর লোক, এই 2 নম্বর লোক কি সবার আগে থাকবে।
দুই নম্বর লোককে আমরা কি কথায় কথা বলি না, ওরা থার্ড ক্লাস, ওরা ছোট লোক। তো এই দুই নম্বরের পরে কি আছে, থার্ড ক্লাস মানে থার্ড। আর এক নম্বর লোক যেটা সৎ বিনয়ী, ওরা টাকা পয়সা নাই, মানে ওদের অহংকার নাই, ওরা কিন্তু খুবই ছোট করে চলে, মানে খুব অল্প অল্প খরচ করে, জীবনে ওরা পিছিয়ে থাকে। তো এক নাম্বার কিন্তু সবার পিছনে থাকবে, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। তো দুই নাম্বার সবার আগে, তারপর থার্ড ক্লাস, তারপর জীবনের সর্বশেষ কারা আছে, এক নাম্বার লোকে আছে। ঠিক আছে, এটা শুধু মনে রাখার জন্য বললাম। তাহলে ধারাটা কি 231, 231 দুই নাম্বার আগে, তারপর থার্ড ক্লাস, তারপর জীবনের সবচেয়ে ভালো মানুষরা। আচ্ছা, তিনজন ভালোবাসে না আমি শিওর, মনে বিষ আছে, এটা কি ভাইয়া? ক্লাস শেষ করেন। আমি এক নাম্বার লোক, আমি পিছিয়ে আছি। ওকে, এখন একটু মনোযোগ দিই, আমরা একটু মনোযোগ দেবো, এখানে আর কিছু লাগবে না, একটু মনোযোগ দেয় জায়গাটার মধ্যে। এখানে কিন্তু দেখো আগে এক নাম্বার আছে, আগে তো এক নাম্বার লোকে থাকে না, আগে দুই নাম্বার লোক, সেকেন্ড পার্সন কি না, ইউ ইউ দুই নাম্বার। ঠিক আছে, তিন নাম্বার লোক আগে আসে না, এটা তিন নাম্বার, থার্ড পার্সন আগে আসে না। আগে কি আসে, দুই নাম্বার, তারপর তিন নাম্বার, তারপর হচ্ছে এক নাম্বার। সো এটাই আগে এক নাম্বার চলে আসছে, অপশন এ বাদ। অপশন ডি তে কি তিন নাম্বার লোক আগে চলে আসে, তিন নাম্বার লোক দুই নাম্বারের পরে। সো এখানে আগে কি দুই নাম্বার, হি থার্ড পার্সন, এটা ঠিক আছে, আগে দুই, তারপর তিন, তারপর এখানে ওয়ান, এটাও ঠিক আছে। এটা দুই, এটা তিন, এটা ওয়ান, এটাও ঠিক আছে। সো এখন উত্তর তো দুইটা হবে না। এখন দেখো ইউ তুমি, ঠিক আছে, সে ও আমি, সে ও আমি, বাংলা যদি বলি তুমি সে ও আমি। এখন মানুষ কয়জন, তিনজন না? মানুষ কয়জন বলো তো? এখানে এটা সিকোয়েন্স ঠিক আছে, এটারও সিকোয়েন্স ঠিক আছে, ধারাটা ঠিক আছে। তো এখানে মানুষ কয়জন, তিনজন। আর তিনজন হলে সাবজেক্টটা কি হবে, প্লুরাল হবে না? সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। এখানে সাবজেক্ট কি তিনজন, তিনজন হলে সাবজেক্টের প্লুরাল হলে ভার্ব কি সিঙ্গুলার হবে, ওয়াজ। কি বলছিলাম, যেসব ভার্ব এস আছে সেসব সিঙ্গুলার। যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে না, সিঙ্গুলার হবে না। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। এখানে সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। তো এইটা আমার উত্তর। তারপর দেখো নিয়মটা কি, দুই নম্বর আগে, থার্ড ক্লাস, তারপরে পিছিয়ে পিছিয়ে বসে থাকে। আর জীবনের পিছিয়ে আছে কারা, সৎ লোক, এক নাম্বার লোকেরা। সো এখানে আগে এক নাম্বার চলে এসছে কাটা, আগে এক নাম্বার চলে এসছে কাটা, আর কিছু দেখা দরকার নেই। আগে তিন নাম্বার চলে এসছে কাটা। দেখো পরীক্ষা বলে কিন্তু অ্যান্সার আর কিছু রইল না, দুই তিন এক। সো এটাই উত্তর, সহজ হিসাব। কনফিডেন্স পাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইতে পারো। তারপর দেখো সিস্টেমটা কি, আগে দুই তিন এক, সেলিম নাম, যে কোনো নাম, এটা হচ্ছে থার্ড পার্সন, নাম যে কোনো নাম থার্ড পার্সন, তাহলে তিন নাম্বার আগে চলে আসতে পারছে, এক নাম্বার আগে চলে আসছে কাটা, ইউ ইউ, এই যে দুই নাম্বার আগে আছে। এখন মি, মি কি সাবজেক্টের জায়গায় বসতে পারে, মি কি অবজেক্টিভ ফর্ম, এগুলো শিখেছি। মি না হয়ে আই হইতে পারতো, ঠিক আছে, তো মি তো হইতে পারে না, প্রথমত ভুল এটা। আর যদি তুমি ধরেও না ভাই, আমি এটা বুঝি না, ইউ কি দুই নাম্বার, আর মি কি ধরো এক নাম্বার, দুইয়ের পরে কি এক বসে না তিন বসে, দুইয়ের পরে কিন্তু তিন বসে। তো এইভাবে চিন্তা করলেও কিন্তু ভুল। এখন দুই, ইউ কি দুই নাম্বার সেকেন্ড পার্সন, সেলিম কি থার্ড পার্সন মানে তিন নাম্বার, আই ফার্স্ট পার্সন মানে এক নাম্বার। সো 2 3 1 এটাই বলছে। সো এটাই উত্তর। তারপর দেখো সিস্টেমটা কি, 2 3 1 231 নং ধারা। সো এখানে দুই নাম্বার আছে, এটা ঠিক হইতে পারে। পরে কি দুইয়ের পরে কি তিন নাম্বার আছে, তারপরে এক নাম্বার আছে, সো এটাও ঠিক হইতে পারে। এখানে কি তিন নাম্বার আগে চলে আসছে, হবে না। এখানে এক নাম্বার আগে চলে আসছে, হবে না। এখানে দুই নাম্বার আছে, দুইয়ের পরে তিন নাম্বার না দিয়ে, মানে সেকেন্ড পার্সন না দিয়ে, সরি এটা কি ইউ মানে কি দুই নাম্বার মানে সেকেন্ড পার্সন, আর আই কি ফার্স্ট পার্সন, দুইয়ের পরে কি এক বসে নাকি তিন বসে, দুইয়ের পরে কিন্তু তিন বসে। সো দুইয়ের পরে কি থার্ড পার্সন, সো থার্ড পার্সন না হয় ফার্স্ট পার্সন দিয়ে দিচ্ছে, এটা ভুল। তাহলে উত্তর কোনটা, উত্তর হবে এ। বুঝতেছো তোমরা, বুঝতেছো? তারপর দেখো আচ্ছা এটা কি হবে, এটাও সেম, আগে দুই নাম্বার আছে, দুই নাম্বার আছে, বাকিগুলো তিন নাম্বার চলে আসছে আগে কাটা, আগে এক নাম্বার চলে আসছে কাটা। তাহলে 2 3 1 এই নিয়মটা কোথায় আছে, দুই, তারপর দেখো তিন আছে, তারপর এক আছে, আবার এখানেও কি আছে দুই, এখানে তিন, এখানে এক, সবই এখানে দুইটাতে ঠিক আছে।
এবং কথা হলো এই যে তিনটা মিলে একটা সাবজেক্ট, এখানে যে তিনটা, এই তিনটা মিলে আরেকটা সাবজেক্ট। এই সাবজেক্ট যদি হয়, এখানে সাবজেক্টটা কি প্লুরাল, তিনজন, তিনজন হলে কি হবে প্লুরাল সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে কি এম হবে নাকি আর হবে? এম কি আয়ের সাথে বসে, এম কার সাথে বসে আয়ের সাথে বসে, তো সিঙ্গুলার। আর আরটা কি, আর হচ্ছে প্লুরাল। সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমার ভার্ব কি হবে প্লুরাল হবে, উত্তর হবে বি। তো অনেকে যে ভুলটা করতে পারো যে ইউ হি এন্ড আই এম, আরে আই তো শুধু সাবজেক্ট না, আই সাথে হিউ আছে, ইউ আছে, তিনটা মিলে সাবজেক্ট। তিনটা সাবজেক্ট হলে তো তখন কি হবে এম হবে না। তিনটা সাবজেক্ট কি হয়েছে, সাবজেক্ট হয়েছে প্লুরাল হয়ে গেছে। সাবজেক্ট প্লুরাল হলে তো এম হবে না, এখানে হবে আর। তো এখানে ভুল করে দেখো আয়ের পরে দেখে দেখে এম বসাই দিও না, এত পারতেছো, পারলে ভালো লাগে না? আচ্ছা, তারপর দেখো কনসেপ্ট 1, এই জিনিসটা তো মাথায় রাখবা যে আমরা কি শিখছি সাধারণ যে নিয়মটা, সাধারণ যে নিয়মটা, এই নিয়মটা কি ছিল যে 2 3 1, সাধারণ নিয়মটা কি ছিল 2 3 1। কিন্তু এটা একটা ব্যতিক্রম নিয়ম আছে। যদি এই সেন্টেন্সটা অপরাধ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝায়, অন্যায় স্বীকার করা বোঝায়, অর্থাৎ মূল কথা হচ্ছে কি নেতিবাচক মানে খারাপ কিছু বোঝায়, মানে আমরা অপরাধ স্বীকার করতেছি খারাপ কিছু বোঝায়, তখন কিন্তু নিয়মটা উল্টে গিয়ে কি হয়ে যাবে, আগের নিয়ম হতে হবে। আগে প্রথম ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, এই নিয়মে চলে যাবে। অপরাধ স্বীকার ক্ষেত্রে দেখবো সবার আগে চলে আসবে ভালো ব্যক্তি, তারপর 2 নম্বর লোক আসবে, তারপর তার সাইন্স থার্ড ক্লাস ছোট লোকটা আসবে। ঠিক আছে, অপরাধ স্বীকার করতে কে আসবে, তখন ফার্স্ট পারসন আগে আসবে, তারপর সেকেন্ড পারসন, তারপর সে থার্ড পারসন। এটা বুঝতে পারলা কিনা বলো? যদি অপরাধ স্বীকার করায়, অপরাধ স্বীকার করা, দোষ স্বীকার করা বা যে কোনো নেতিবাচক কিছুর ক্ষেত্রে, তখন নিয়মটা হয়ে যাবে 1 2 3। ঠিক আছে, এটা বুঝতে পারলা কিনা বলো? 1 2 3। এখন দেখো, এখন কি বলো সেন্টেন্স দেখো, গিলটি মানে কি বোঝাচ্ছে, অপরাধী। তো অপরাধী মিলে আগে এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তো আগে তো 2 নাম্বার আসবে না, আগে 2 নাম্বার আসবে না, আগে 3 নাম্বার আসবে না, সবগুলো কাটা। অপরাধ হলে আই ইউ হি, আগে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর গিলটি। সো এটাই উত্তর, এটাই উত্তর। বুঝতে পারছো? তারপর দেখো ব্লেম, দোষী বা দোষ স্বীকার করা বোঝাচ্ছে। তার মানে দোষ অপরাধ এগুলোর ক্ষেত্রে আগে 1 নাম্বার, পরে 2 নাম্বার, তারপর 3 নাম্বার। তো এখানে আগে 3 নাম্বার চলে আসছে, এখানেও 3 নাম্বার চলে আসছে, আগে 2 নাম্বার চলে আসছে, বাদ আগে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, এটাই ঠিক। বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছো এখন? জি, ক্লিয়ার? বুঝতে পারলে বলো ক্লিয়ার। এখন সেম কি বলা হলো যে ব্লেম, অপরাধ, গিলটি, ব্লেম। তো ব্লেম আছে, ব্লেম থাকলে অপরাধ বোঝাচ্ছে, তার মানে 1 2 3 হবে। এখন কি হবে 1 2 3। সো আগে 2 নাম্বার, আগে 3 নাম্বার, আগে 2 নাম্বার, সো 1 নাম্বার। আচ্ছা, অপরাধ স্বীকার করলে আগে আসে 1 নাম্বার। সো এখানে আগে 2 নাম্বার, 3 নাম্বার দেওয়া আছে, তো এগুলো বাদ। ঠিক আছে, তাহলে আই হি অ্যান্ড ইউ আর ব্লেম। সো এখানে 1 এর পরে 2 যাওয়ার কথা, 1 এর পরে কি যাওয়ার কথা ছিল, 2 যাওয়ার কথা ছিল। আয়ের পরে কি, আয়ের পরে ইউ থাকার কথা ছিল, এখানে ইউ, এখানে ইউ হবে, আর এখানে হবে হি। ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। ঠিক আছে, এইটা একটু ঠিক করে নিও তোমরা। আয়ের পরে কি হবে, এখানে ইউ হবে, ইউ আর হিটা হবে এখানে, কারণ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তোমরা তো শিখাই দিচ্ছি। এখন এখন তো সমস্যা নেই, ভুল ধরতে পারবা। এখন দেখো কনসেপ্ট 2, এটা খুবই মজার। এটা না, এটা মজা কাহিনী বলি। অনেক সময় বলে, তুমি কি আমাকে চিনো? ইট ইজ, ইটস মি, কি ইটস মি, এটা আমি। ইটস কি বলো মি, আর ইটস মি হয় বা ইট ইজ মি, এটা হয় না, ইট ইজ আই। কেন আই হয়? অনেক সময় কথা বলো ইট ইজ মি, আমি, অন্য কেউ না। সো এই জিনিসটা মাথায় রাখবো, যে কনসেপ্ট 2 থেকে আমরা মাথায় রাখবো বি ভার্ব। বি ভার্ব গুলো কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলোর পরে প্রনাউনের যে সাবজেক্টিভ ফর্ম আছে না, সাবজেক্টিভ ফর্ম, এইগুলো বলবো। সাবজেক্টিভ ফর্ম এখন চিনায় আসে, দেখো এই যে সাবজেক্টিভ ফর্ম তোমাদের শিখেছিলাম না, এখন তো চিনায় আসে। দেখো প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম কোনগুলা? বি ভার্ব কি চিনো তো? বি ভার্ব তো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার।
এগুলোর পরে সাবজেক্টিভ ফর্ম বসে, এগুলোর পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো দেখো, অনেক পড়াইছে আজকে তাহলে না। এই যে বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ এর পরে এই যে সাবজেক্টিভ প্রোনাউন আছে না, যে এইগুলো বসবে, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, হো, এগুলো বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। ক্লিয়ার? বি ভার্বের পরে কিন্তু এই প্রোনাউন গুলো বসবে, বি ভার্বের পরে এই প্রোনাউন গুলো বসবে। বুঝতে পারলে কিনা বলো তো? যে সাবজেক্টিভ প্রোনাউন কোনগুলো? এই প্রোনাউন গুলো। এখন দেখো, এখন মনোযোগ দাও। তাহলে আমরা সাবজেক্টিভ প্রোনাউন তোমাদেরকে দেখাই আনলাম, বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। এখন দেখো, এখন পারো কিনা? ইট ওয়াজ কি হার হবে, হিজ হবে, হিম হবে, নাকি হি হবে? হি কিন্তু সাবজেক্টিভ, আমরা বলি না সাবজেক্টের পজিশনে বসে, হি ইজ আ টিচার, হি ইজ আ বয়। তো এইরকম করে হি কি সাবজেক্টের জায়গায় বসে, যে প্রোনাউনটা সাবজেক্টের জায়গায় বসে সেটা সাবজেক্টিভ প্রোনাউন। ইট ওয়াজ হি, ইট ওয়াজ হিম না, কিন্তু অনেকে ভুল করে অবজেক্টিভ দিবা। সো অবজেক্টিভ না, সাবজেক্টিভ। কারণ ওয়াজ কি বি ভার্ব না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো পরে সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ইট ওয়াজ হি, দুই নাম্বারটা। ক্লিয়ার? তোমরা উত্তর করো। তাহলে ইট ওয়াজ কি বি ভার্ব, ওয়াজ কি বলো তো? বি ভার্ব। বি ভার্ব পরে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন। আই হবে, হিমসেলফ, মাইসেলফ, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। মি অবজেক্টিভ প্রোনাউন, ওগুলো হবে না, সাবজেক্টিভ প্রোনাউন বসবে যেগুলো সাবজেক্ট হয়। তারপর দেখো ইট ইজ কি বি ভার্ব, ইজ হচ্ছে বি ভার্ব। তো বি ভার্ব পরে কি হিম বসবে? হিম বসবে না, বি ভার্ব পরে হিম বসবে না। মাইসেলফ, হিমসেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সাবজেক্টিভ প্রোনাউন বসবে। জাস্ট আই কি সাবজেক্টের জায়গায় বসে না, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট, আই এম এ গুড বয়, আই কি একটা সাবজেক্টের জায়গায় বসে। সো এটা ক্লিয়ার। তারপরে ইট ইজ কি হবে? হি হবে, হি সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, হিম কি অবজেক্টিভ, হিমসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ। সাবজেক্ট যেগুলো হতে পারে এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এটা একটু মনোযোগ দাও, এখানে মনোযোগ দাও। আই উইশ, আই ওয়্যার, আমি যদি হতে পারতাম, হিম, হিস, নাকি হি, আমি যদি তার মতো হতে পারতাম। ওয়্যার কি বি ভার্ব না, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়, বি ভার্বের পরে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়। অনেক বড় ভুল জীবনে কারা কারা প্রথম শিখলা, যে এই ভুলটা কারা কারা করতা? এখন কনসেপ্ট থ্রিতে, কনসেপ্ট থ্রিটা কি বলো? কনসেপ্ট থ্রিটা হচ্ছে গিয়ে এই জিনিসটা পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিখলাম কি, যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ হয়। আর প্রিপোজিশনের পরে কি বলো? প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ না, এখানে হয় অবজেক্টিভ। কি হয়? অবজেক্টিভ। তো প্রিপোজিশনের পরে কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। এটা ক্লিয়ার কিনা বলো? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম। আমি আবারও বলতেছি, বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে? তো প্রিপোজিশনের পরে কি হয়? অবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে এইখানে একটু ভালো করে খেয়াল করো, যে বিটুইন কি একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়। আর মধ্যে ধরো ইউ, তো ভাই সাবজেক্টিভ প্রোনাউনও এক, ইউ এর সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুইটাই কিন্তু ইউ। আমরা কেমনে বুঝবো এটা? বিপদে ফেলাইলেন না। এখন দেখো এন্ড আছে না, এন্ড, দেখো এন্ড মনে রাখবা, এন্ড এর আগে এবং পরে একই ফর্ম হয়। এন্ড এর পরে কি আছে? আই আছে। আই যদি সাবজেক্টিভ হয় তাহলে ইউ হচ্ছে সাবজেক্টিভ, তার মানে এটা হচ্ছে না। দেখো ইউ সাবজেক্টিভ, সব জায়গায় সাবজেক্টিভ অবজেক্টিভ একই জিনিস। এন্ড এর পরে কি আছে? আই আছে। আই যেহেতু সাবজেক্টিভ তাহলে এখানে ইউটাও সাবজেক্টিভ। এন্ড এর পর দেখো মি আছে, যেহেতু মি অবজেক্টিভ তাহলে এখানে ইউটা অবজেক্টিভ। উত্তর হবে এটা। ঠিক আছে? আরেকটা দেখো, বিটুইন ইউ অ্যান্ড মি, এইখানেও দেখো কি আছে? এখানেও মি আছে, এন্ড এর পরে মি আছে, তার মানে এটাও অবজেক্টিভ, এটাও অবজেক্টিভ। এখন তো ঝামেলা করলাম, দুইটা উত্তর তো হইতে পারে না, তাই না? দুটো উত্তর তো হইতে পারে না। এখন বললো কি, বিটুইন ইউ অ্যান্ড মি, তুমি এবং আমার মধ্যে। কি বলছে? আই ডাউট দ্যাট হি উইল কাম, আমি সন্দেহ করলাম যে সে আসবে। আই ডাউট দ্যাট হি উড কাম, আমি সন্দেহ করি যে, এটা অন্য টপিকের প্রশ্ন, যদিও এই অংশটুকু অন্য টপিকের। এটা হচ্ছে তোমার সিকোয়েন্স অফ টেন্সের। সো এটা তুমি আসলে এখন বুঝবা না, এটার উত্তরটা সি নাম্বারে হবে। কারণ এইখানে তোমাকে একটু বুঝাই যদি দেই, হচ্ছে কি ডাউট দ্যাট, দেখো ডাউট দ্যাট এই অংশটা কি প্রেজেন্ট টেন্স না? তো
প্রেজেন্ট টেন্স হলে এই অংশটুকু পাস্ট টেন্স হতে পারে না, এই অংশটুকু কি হতে না, পাস্ট টেন্স হতে পারে না। তো এটা কারণ এটা হয় না আর কি। তো এটা তোকে পড়ায় দিব, সমস্যা নেই, এটা এই অংশটার জন্য বাদ দাও, এটা সিকোয়েন্স অফ টেন্সের বিষয়। তারপর দেখো ওকে, বিটুইন, বিটুইন পরে কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এই এন্ড এর আগে অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে কি হবে, অবজেক্টিভ ফর্ম হবে। আই তো সাবজেক্ট, ইউ তো, উই তো সাবজেক্ট, মি অবজেক্টিভ ফর্ম, দেম অবজেক্টিভ ফর্ম। এইখানে আবার ঝামেলা, তাই দুইটা মিলানো যায়, দুইটা কি করা যায়, মিলানো যায়, বাট আরেকটা মিলানো যাচ্ছে না, তাই না, আরেকটা মিলানো যাচ্ছে না। কেন মিলানো যাচ্ছে না বলো তো, একটু এই অংশ খেয়াল করো, এই অংশটুকু খেয়াল করো, যে দেয়ার ইজ রিয়েলি নো ডাউট ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি, নো ডাউট। এখানে কিন্তু কোন দেয়ার ইজ আছে, কে আছে বলতো, দেয়ার ইজ, এই জায়গায় খেয়াল করো। এখানে যদি বলতো দেয়ার আর, কি বলতো, দেয়ার আর, মি কি সিঙ্গুলার না, মি কি সিঙ্গুলার, আর দ্যাম কি প্লুরাল না, দ্যাম হচ্ছে প্লুরাল। সো দেয়ার ইজ যেহেতু বলছে, তার মানে কি আমার সিঙ্গুলার অবজেক্টিভ ফর্মটা নিতে হবে। আর যদি দেয়ার আর থাকতো তখন কিন্তু আমার দ্যাম নিতে না লাগতো, দেয়ার আর থাকলে কিনা লাগতো, দে নেওয়া লাগতো। বুঝতে পারছো কিনা বলো তো, বুঝতে পারছো? এই তো একজন খুব ভালো লাগছে। আচ্ছা, অবজেক্টিভ ফর্মটা চিনো না, না দেখো একটু মনোযোগ দাও। প্রিপজিশন চিনো, প্রিপজিশন দেখো বুঝাই দিতেছে, কে যেন বুঝে নাই তার জন্য একটু রিপিট করলাম, দেখাই দিই তাহলে সে বুঝতে পারবে। এই যে দেখো, তোমরা একটা কাজ করবা, এখানে লিখবা সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, আমি কারেন্সটা নিলাম। তোমরা এই নোটটা যখন করবা, এই সাবজেক্টিভ ফর্ম নিচে লিখবা যে বি ভার্বের পরে, বি ভার্ব, এই বি ভার্বের পরে এইগুলো বসবে, এগুলো সাবজেক্টিভ ফর্ম। আর এখানে লিখবা যে প্রিপজিশন, কি লিখবা, প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে এই ভার্বগুলো বসবে, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কি বলো, অবজেক্টিভ ফর্ম। তাহলে বি ভার্ব কি এম ইজ আর ওয়াজ এর পরে এই ফর্মগুলো বসতেছে, আর প্রিপজিশনের পরে এই যে এই ফর্মগুলো মি, আস, ইউ, ঠিক আছে, হিম, হার, ইট, এগুলো এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। প্রিপজিশনের পরে এগুলো বসবে, আর বি ভার্বের পরে বসবে এগুলো সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এখানে লিখবা যে প্রিপজিশন, এখানে লিখবা যে বি ভার্ব, কি লিখবা, বি ভার্বের পর, বি ভার্বের পর, আর এখানে লিখবা হচ্ছে কি প্রিপজিশনের পর। তাহলে তোমাদের মনে থাকবে, যাদের মনে থাকে না তাহলে রুলস একটা চার্টের মধ্যে হয়ে যাবে, মুখস্থ। ক্লিয়ার? এই কে যেন বুঝতেছিলাম না, এখন বুঝছো, এখন বুঝতে পারছো কিনা বলো তো? এখন কি বুঝতে পারছো? আচ্ছা, যারা দেখাচ্ছিলাম যে বিটুইন কি একটা প্রিপজিশন, বিটুইন কি একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ইউ একটা অবজেক্টিভ ফর্ম। আমি বলতে পারি ইউ তো সাবজেক্টিভ ফর্ম হতে পারে, যেহেতু প্রিপজিশনের পরে বসছে তখন আমরা এটাকে সাবজেক্টিভ ফর্ম বলবো না, এটাকে অবজেক্টিভ ফর্মে বলবো। কারণ এখানে এন্ড এর আগে এবং পরে একই ফর্ম হয়, এখানে অবজেক্টিভ ফর্ম হলে এখানে অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে কি অবজেক্টিভ ফর্ম কোনটা হবে, আই তো সাবজেক্টিভ, উই হচ্ছে কি সাবজেক্টিভ। দুই নম্বর যে টেবিলটাতে ছিল, কারণ দ্যামও কিন্তু অবজেক্টিভ, মিও কিন্তু অবজেক্টিভ। তাহলে উত্তর কেন আমি মি নিব, দ্যাম কেন নিব না? কিন্তু দেখো এখানে শুরুতে বলা আছে দেয়ার ইজ, এটা কি সিঙ্গুলার, সেন্টেন্সের সিঙ্গুলার, তাই আমার সিঙ্গুলার আমার অবজেক্টিভ ফর্ম নিতে হবে। দেয়ার ইজ না হয়ে এখানে দেয়ার আর হইতো, কি হইতো, দেয়ার আর হইতো, তখন কিন্তু আমরা দ্যাম নিতাম, ঠিক আছে। এটাও একটু ভালো করে মাথায় রাখবা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ একটা প্রশ্ন। ও আর পড়েন না ভাই, মাথার উপর যেতেছে। আচ্ছা এখন তো দেখো প্রশ্ন সলভ করো, বেশি না, লাস্ট, এখন এটা লাস্ট কনসেপ্ট, ঠিক আছে, আর পড়াবো না। লেট এর পর প্রোনাউনের অবজেক্টিভ হয়, এই যে অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভ কোন কোন জায়গায় হইতেছে, এটা তো ভাই ঝামেলা, অবজেক্টিভ তো চিনি না। তারপরে কি কি, প্রিপজিশনের পরে কি শিখলাম, যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে ফর্মটা বসাইছি মানে টেবিলের 2 নাম্বারটা, টেবিলটা ছিল না, এটা তো ছিল আই, উই, ঠিক আছে, আর এটা ছিল মি,
তারপর হচ্ছে কি এরকম ছিল না, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এটা ছিল অবজেক্টিভ ফর্ম। সো এইখানে মি, হিম, ঠিক আছে, হার, এগুলো ছিল। সো এই যে অবজেক্টিভ ফর্মটা আছে না, এগুলো কার কার পরে হবে? প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হবে। আর একটা হচ্ছে লেট, এলইটি, লেটের পরেও অবজেক্টিভ ফর্ম হবে। লেটের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। সো একটু এই জায়গায় মনোযোগ দাও, লাস্ট স্লাইড, লাস্ট কনসেপ্ট। লেটের পরে কি হবে? লেটের পরে অবজেক্টিভ ফর্ম হবে। তা হার, ইউ, শি কি সাবজেক্টিভ, ইউ এবং শি কি হচ্ছে সাবজেক্টিভ। যেহেতু এটা সাবজেক্টিভ তার মানে এটাও সাবজেক্টিভ, তার এটা বাদ। দেখো আমি বাদ দিতেছি, দেখো শি কি সাবজেক্ট তো আমার বসতে পারে না, সাবজেক্টিভ ফর্ম বসবে না। আর শি এখানে সাবজেক্ট, যেহেতু শি এটা সাবজেক্ট, এন্ড এর আগে এবং পরে একই ফর্ম হয়, তাহলে ইউটা আমার কি সাবজেক্ট বাদ। তাহলে এইখানে হার এবং ইউ, তাহলে এইখানে এই দুটোই কিন্তু ঠিক আছে, মানে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে। এখন আমরা নিয়মটা বসাবো 2 3 1, আগে 2 নাম্বার তারপর 3 নাম্বার। 2 নাম্বারটা কোথায়? হার তো 3 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বার আর এই যে 3 নাম্বার। ইউ কি সেকেন্ড পারসন আর সে থার্ড পারসন, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি। উত্তর কোনটা হবে? ডি। এখানে দেখো আগে হার মানে সে থার্ড পারসন, এখানে থার্ড পারসন আগে চলে আসছে, আগে কোনটা হয়? সেকেন্ড পারসন হয়। এটাও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তারপর দেখো এখানে আচ্ছা ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি, আর লেট করবো না। দেখো লেটের পরে কি সাবজেক্টিভ ফর্ম হয় না অবজেক্টিভ ফর্ম হয়? রুমা হচ্ছে সাবজেক্ট, রুমা সাবজেক্ট। আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে আমার, তোমাদের কথা শুনে আমি হয়েছে। রুমা নাম কিন্তু সাবজেক্টও হইতে পারে, নাম কিন্তু অবজেক্টও হইতে পারে। নাম কি হইতে পারে? সাবজেক্টও হইতে পারে, অবজেক্টও হইতে পারে। তোমাদের এদিকে নজর দিতে গিয়ে তোমার সবাই বলতো মাথার বোঝা যাচ্ছে, সবাই এই কারণে এগুলো হচ্ছে। দেখো রুমা কি সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। দেখতে হবে এন্ড এর জায়গায়, এন্ড এর আগে কি আই যদি সাবজেক্ট হয় তখন এই রুমাটা কি সাবজেক্ট, তাহলে বাদ। এন্ড এর পরে মাইন্ড কি পসেসিভ, তো পসেসিভ তো হবে না, অবজেক্টিভ ফর্ম হবে, তাহলে এটা বাদ। এন্ড এর পরে কি মি হচ্ছে অবজেক্ট, তাহলে রুমাও আমার অবজেক্ট, কারণ এন্ড এর আগে যেটা হয় এন্ড এর পরে একই ফর্ম হয়, তাহলে এটাই উত্তর হবে। আর মাই সেলফ তো রিফ্লেক্সিভ, তাহলে এটা উত্তর হবে না। আচ্ছা সমস্যা নাই, তোমাদের এইটা রিভিশন ক্লাসে আবার করাই দিব না, তখন আর মাথায় উপর দিয়ে কম যাবে। সো বাকিগুলো তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করে ফেলো। আজকে ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাকিগুলো তোমরা পারো, দুই টাইমস যেগুলো আছে। ওকে, নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে। এবং একটু প্রস্তুতি নিবা বড় ক্লাস করার জন্য, কারণ অ্যাডমিশনে একটু বড় ক্লাস করার প্রস্তুতি নিয়ে থাকবা, ঠিক আছে? ওকে, সবাই তাহলে রেস্ট করো। অলমোস্ট 2 আওয়ার্সের মতো ক্লাস। ওকে, চেষ্টা করবা যে একটু ক্লাস 2 আওয়ার্সের মতো করার জন্য। পরবর্তীতে ক্লাসগুলো আরো শর্ট নিব, তোমাদের যদি প্রবলেম হয়, তোমাদের সুবিধাটা কথা আমার মাথায় রাখতে হবে। ওকে, না কালকে ফ্রাইডে, কালকে ছুটি থাকবে তোমাদের। এই যে বড় পড়া দিছি না, এই বড় পড়াটা কালকে শেষ করবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ক্লাস এখানে শেষ করলাম, নেক্সট ক্লাসে দেখা হবে। এবং সবাই একটু ধৈর্য নিয়ে বসবা, ঠিক আছে? দেখো 2 ঘন্টা তোমার জন্য আমি কিন্তু দাঁড়ায় যদি পড়াইতে পারি, তাহলে তুমি একটু ধৈর্য রাখো না, 2 ঘন্টা ভাই আমি বসে বসে পড়তে পারবো, এটা একটু রেখো মাথায়। কারণ এই 2 ঘন্টা ক্লাসটা আমি তো 30 মিনিটে নিতে পারতাম না। তুমি বুঝলা নাকি বুঝলা না এটা আমার দেখার বিষয় না, এরকম করে পারতাম না দায়ের ছাড়া কাজ করতে পারতাম? করা যায়। অ্যাডমিশনে যখন অফলাইনে পড়বা 30 মিনিটে ক্লাস শেষ হয়ে গেছে, তুমি বুঝলা কিনা বা সব পড়ানোর দরকার আছে কিনা, সব পড়াইবো না, আমি তো সব ভেঙে ভেঙে পড়াচ্ছি। উদ্দেশ্য একটাই, যেন প্রত্যেকটা অংশ তুমি বুঝতে পারো। যারা বুঝতে মনে করো যে মাথার উপর দিয়ে গেছে লং ক্লাসের কারণে, রেকর্ড ক্লাসটা করো। আর চেষ্টা করবা যে ভাইটা আমার জন্য 2 ঘন্টা দাঁড়ায় ক্লাস নিতে পারে, ওই ভাইয়ের ক্লাসটা আমি 2 ঘন্টা বসে বসে করার ধৈর্যটা আমার রাখা উচিত। কারণ 2 ঘন্টা যদি বসে বসে ক্লাস করতে পারো, আমার এই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা সার্থক হবে। কারণ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করতে পারবা। তো বেসিকে 20টা ক্লাস করার পরে তোমার অনেক ইংরেজি স্ট্রং হয়ে যাবে। প্রথমে হয়তো একটু কষ্ট হবে, অনেক কিছু তো বুঝতে প্রবলেম হবে, সমস্যা নেই, পরবর্তীতে তোমার আবার এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আচ্ছা, আমি জানি এখানে দুইটা পার্টি আছে। একজন বললো যে অনেকে বেশিক্ষণ ক্লাস করতে চায় না, তাদের জন্য আমরা যারা চাই তাদের ক্ষতি হচ্ছে। ভাই আপনি আপনার মতো পড়ান, কারোর কথা শুনলেন না। জি ভাইয়া পড়ান। ভাইয়া পিডিএফ আমি ক্লাসে শেষ করি, দিয়ে দিব। ঠিক আছে, প্রবলেম নেই ভাইয়া। আপনি যদি 2 ঘন্টা দাঁড়ায় পড়াতে পারেন, আমাদের বসে পড়তে প্রবলেম নেই। Just উদ্দেশ্য তো একটাই। দেখো কোথাও অন্য অনেক জায়গায় আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, আমি বলতে চাই না, তারপর কথাগুলো বলতে হচ্ছে। যে দেখো 1 ঘন্টা ক্লাস নেওয়া যায়, 30 মিনিটের ক্লাস নিয়ে শেষ করা যায়। কেন করতেছি তোমাদের জন্য পরিশ্রমটা করতেছি জানি। আমার এখানে যারা পড়তেছে ওদের স্বপ্নটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। ওরা বিশ্বাস করে আমার কাছে ভর্তি হয়েছে, তো ওদের বিশ্বাসের মর্যাদাটা দেওয়া আমার নৈতিক একটা দায়িত্ব। যদি তোমার মনে হয় যে ভাইয়া প্রথম দিকে এরকমটা হওয়াটাও স্বাভাবিক, যে ভাই আমি 30 মিনিট বা হচ্ছে গিয়ে 40 মিনিটের উপর আমি মনোযোগ ধরে রাখতে পারতেছি না, স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়ে 2 ঘন্টা ক্লাস করা এখনো অভ্যাস তোমার হয় নাই। তো এই জায়গাটা এরকম হওয়াটা স্বাভাবিক, বাট আস্তে আস্তে তুমি একটু নিজেকে মানিয়ে নাও। কারণ আমি তোমাদের জন্য যখন 3000 এমসিকিউ সলভ করাবো, তখন 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস নিব দাঁড়ায় থেকে, আমার কষ্ট হবে না। এটা আমার ভালো লাগা এবং ভালোবাসার জায়গা, কারণ আমার ছোট ভাই ছোট বোনগুলোকে দাবিতে চান্স পাওয়াইতে হবে। তখন এগুলো কিন্তু আমি লং ক্লাস নিব আরো, ঠিক আছে। কেন যে তোমাকে আমি চাই যে আমার ক্লাস করার পরে আর ওর কিছু না করা লাগুক, ও নিজে নিজে করা লাগবে না। 4-5 ঘন্টাতে আমি ক্লাসগুলো করবো, এই ক্লাসগুলো যদি যথেষ্ট হয় ওর জন্য, আর কিছু না লাগুক। মানে তুমি কি বাসা বসে এমসিকিউ প্র্যাকটিস করবা, 100 বা 200 এমসিকিউ বাসা প্র্যাকটিস করবা, আমি তোমাকে 3000 এমসিকিউ প্র্যাকটিস করা দিব। তুমি বাসায় বসে বসে পরে এমসিকিউ প্র্যাকটিস করবা। একা একা পড়লে তো তুমি বুঝবা না। এমন একটা এমসিকিউ পড়বা যেটা তোমার মাথার উপর দিয়ে যাবে, বা এটা বুঝি না, বুঝাই দিলে তো সহজ হবে। সো এই কারণে চেষ্টা করো একটু মনোযোগটা ধরে রাখার জন্য। ওকে, ওকে। আজকে আমি লাস্টে আরো চাইছিলাম তোমাদেরকে পড়াইতে, মানে আরো 2-3টা এমসিকিউ চাইছিলাম, প্রত্যেক এমসিকিউ বুঝাই দিলে তোমরা হয়তো বাসায় একবার দেখলেই পারতাম। তারপরে তুমি পারবা, বাট অনেকেরই প্রবলেম হচ্ছিল বলে আমি ক্লাসটা ফার্স্ট শেষ করলাম। এটা আমার কাছে ভালো লাগেনি। যে আমি চাই প্রত্যেকটা অংশই যে এখানে পড়ার পর ওর বাসায় আর না পড়া লাগুক, ঠিক আছে। ওকে। হ্যাঁ ভাই, 4 মাস তো কষ্ট করতে পারবো, ক্লাস বড় হলে প্রবলেম হবে না। এই কয়েকটা মাস মনে করো সংগ্রামের জীবন তো কয়েকটা মাস, 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস, এই 3-4 মাস পরিশ্রম করলে তোমার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসে কেমন লাগলো সবাই জানাও। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।